एक सेकंड। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো, আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। যদি ক্লিয়ার থাকে আমরা লেট করবো না, আমরা শুরু করে দিব, এখনও শুরু করে দিব। হোপফুলি আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে অধ্যায়ের, আমরা আজকে পুরো অধ্যায়টা ইনশাল্লাহ কভার করতে পারবো। আর 3টা টপিকস বাকি আছে, এই 3টা টপিকস আমরা পড়ানোর পরে আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে ওকে অপরাজয় দাস মো ভাই একটু দাঁড়ান, খায়ালয় আমি তো দাঁড়াই আছি। না না কিছু হয় নাই, জাস্ট গলায় কফ জমছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট টপিক্সটা হচ্ছে সরল দোলকের ব্যবহার। আমরা 3টা জায়গায় সরল দোলকের ব্যবহার করতে পারি, প্রয়োগ করতে পারি। 1 নম্বর হচ্ছে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয়। কোনো একটা জায়গার অভিকর্ষ ত্বরণ কত সেটা আমরা সরল দোলক দিয়ে বের করতে পারবো। কীভাবে বের করবো সেটা আমি দেখাবো। এটার জন্য 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি আর একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ গ্রাফ আকারে। আমি 2টাই দেখাই দিব। দেন হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়। কোনো একটা পাহাড়ের উচ্চতা কত সেটা তুমি ক্যালকুলেশন করতে পারবা এই দোলকের সাহায্যে। এরপর হচ্ছে সময় পরিমাপ, যে তুমি টাইম কাউন্ট করতে পারবা। তো আসো আমরা সেগুলো একটা একটা বলবো। এই 3টা পড়ালে আমাদের শেষ। তার আগে আমি এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এখান থেকে অনেক সময় প্রশ্ন হয়, একটা না 2টা ইম্পর্টেন্ট কথা। এটা আরও একটা কোয়েশ্চেনে বলে দিব আগে, পরে আবার আমার মনে থাকবে না। আমি একটা কোয়েশ্চেনটা লিখে রাখি, এটার দিকে তাকাইলে আমি বুঝবো যে আমি কী কোয়েশ্চেন করতে চাইছিলাম, পরে আবার মনে থাকবে না। আচ্ছা, প্রথমত আসি, ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ বা পৃথিবীর কেন্দ্রে দোলক স্থির থাকবে, অর্থাৎ দুলবে না। ব্যাপারটা কেমন আমি বলি। মনে করি এটা হচ্ছে আমাদের পৃথিবী, সো এটা যদি আমাদের কোনো একটা পৃথিবী হয়, তাহলে আমাদের পৃথিবী যদি হয়, তাহলে আমরা পৃথিবীর ক্ষেত্রে বলতে পারবো, আমরা জানি পৃথিবীর যে কেন্দ্র, এই পৃথিবীর কেন্দ্র সেন্টার, এই পৃথিবীর কেন্দ্রে আমরা জানি অভিকর্ষ ত্বরণ G = 0, জানি কি না?
পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়ালস টু 0। না জানলে মুখস্থ করে নাও, আমরা মহাকর্ষ অভিকর্ষ পড়াইছি। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত হবে? অবভিয়াসলি 0 হবে। সো পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0। এবার যদি আমি বলি আমার এই পৃথিবীকে কেন্দ্র করে একটা স্যাটেলাইট ঘুরতেছে বা কৃত্রিম উপগ্রহ, যেটা আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে পড়াইছি, সেই কৃত্রিম উপগ্রহ, সেই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। এই যে আমাদের স্যাটেলাইটটা, এই স্যাটেলাইটটা ঘুরতেছে। তো স্যাটেলাইট বা আমরা বলতে পারি যে কোনো একটা মহাশূন্য যান, এই মহাশূন্য যান যখন আমাদের এটা পৃথিবীকে অতিক্রম করে, আমাদের এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, তখন তার উপর কিন্তু লব্ধি ত্বরণের মান 0 হয়ে যায়। এর মানে এখানে কোনো একটা বস্তু কিন্তু ওজনহীন অনুভব করে। তোমরা জানো মহাশূন্য যান ওজনহীনতা অনুভব করে, তার কারণ লব্ধি ত্বরণের মান 0। দ্যাট মিনস এখানেও যদি আমি বলি, এখানে হচ্ছে আমাদের জি এর মান কত? 0। ওই কারণে তুমি পৃথিবীর কেন্দ্রে যদি কোনো একটা বস্তুকে নিয়ে যাও, তার উপর কোনো গ্র্যাভিটি কাজ করবে না। আর মহাশূন্য যানে সেক্ষেত্রে কোনো গ্র্যাভিটি কাজ করে না। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে জি এর মান 0, তো অ্যাকচুয়ালি জি এর মান 0 হলে কি হয়? তাহলে আমি একটা সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলাম, অথবা একটি সরল দোলককে আমরা স্যাটেলাইটে বা আমরা মহাশূন্য যানে নিয়ে গেলাম। তাহলে যে জিনিসটা হবে, স্যাটেলাইটের পর্যায়কালের ফর্মুলা আমরা জানি, টি ইকুয়ালস টু টোয়াইস পাই √L/g। গত ক্লাসে আমরা শিখছিলাম এটা। এখন যদি তুমি এমন কোনো পজিশনে নিয়ে যাও, এই দুইটা পজিশন না, এনি কাইন্ড অফ পজিশন যেখানে জি এর মান 0, অর্থাৎ জি এর মান 0 হলে হবে। তো জি এর মান 0 এমন কোনো পজিশনে যদি তুমি তাকে শিফট করো, তাহলে পর্যায়কাল টি এর মান হবে টোয়াইস পাই √L/0। আর সামথিং ডিভাইড বাই 0 মিনস ইনফিনিটি বা অসীম। দ্যাট মিনস আমরা টি এর মানটা পাবো হচ্ছে ইনফিনিটি। টি এর মান আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা টি এর মানটা আমরা পাবো হচ্ছে অসীম। টি এর মানটা আমরা অসীম পাবো, ইনফিনিটি পাবো। আমরা ব্র্যাকেটে লিখে দিই অসীম, আবার অনেকে আলফা মনে করবা, অসীম। টি এর মানটা হচ্ছে অসীম। এখন আসি টি মানে কি? পর্যায়কাল। তাহলে এখন একটা দোলকের পর্যায়কাল আমরা কিভাবে কাউন্ট করি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। কোন একটা দোলক তার পর্যায়কাল আমরা কিভাবে কাউন্ট করব? জাস্ট লাইক দ্যাট। মনে করো কোন জায়গায় লিখবো, হ্যাঁ এখানে। মনে করে এখান থেকে কোনো একটা দোলক দুলতেছে, এখান থেকে কোনো একটা দোলক দুলতেছে, এখানে আমরা তাকে ফিক্সড পজিশনে ফিক্স করে রাখলাম। এই দোলকটা মনে করো এই অঞ্চলের ভিতর ধুলে, সে মনে করো এই অঞ্চলের ভিতর ধুলে, অর্থাৎ সে আমাদের এই যে পজিশনটা একটু ভালো করে খেয়াল করো, এই যে এই অংশটার মধ্যে সে এভাবে দুলায়মান আছে, সে এভাবে দুলায়মান আছে। তা আমাদের দেখতে বাঁকা মনে হলেও আমরা তো 4 ডিগ্রি থেকে কম নিব, তো যদি এটা এখানে সেটা কোনো ফ্যাক্ট না, আমরা জাস্ট বুঝাচ্ছি। তো দোলকটাকে তুমি যখন টেনে ছেড়ে দিবা, তাহলে তার দোলনকাল বলতে কী মিন করে? তুমি এখান থেকে ছেড়ে দিলে সে এখান থেকে এখানে আসলো, দেন এখান থেকে এখানে গেল। এই যে টোটাল যে টাইমটা তোমার এখান থেকে এখানে আসতে মনে করো তার টাইম লাগছে হচ্ছে টি সেকেন্ড, আর এখান থেকে এখানে যাইতে তার টাইম লাগছে হচ্ছে টি সেকেন্ড। তাহলে আসতে টি সেকেন্ড, যাইতে টি সেকেন্ড, টোটাল টাইমটা হচ্ছে 2t সেকেন্ড। এটাকে আমরা বলতে তার পর্যায়কাল। এর মানে আমাদের এই যে দোলকের পর্যায়কাল কীভাবে কাউন্ট করা হয়, সে এখান থেকে এখানে এসে আবার এখানে যাবে, সময় লাগবে 2 সেকেন্ড। আচ্ছা, এবার যদি আমরা তার দোলনকাল বাড়াই দিই কী হয়, একটু এটা খুব সিম্পলি চিন্তা করতে হবে। আচ্ছা বলো তো, দোলকের দোলনকাল, কোন একটা দোলকের দোলনকাল, ফর এক্সাম্পল আমি বললাম হচ্ছে আমাদের যে এই দোলকটা, এই দোলকের দোলনকাল হচ্ছে মনে করো 5 সেকেন্ড। 5 সেকেন্ড মানে কি? সে এখান থেকে এখানে আসতে 2.5 সেকেন্ড লাগবে, যাইতে 2.5 সেকেন্ড লাগবে। এবার যদি আমি বলি আমার দোলকের দোলনকাল 10 সেকেন্ড, তাহলে সে এখান থেকে এসে এখানে যাইতে 10 সেকেন্ড লাগবে। আমি যদি বলি আমার দোলকের দোলনকাল 100 সেকেন্ড, এখান থেকে এখানে এসে এখানে যাইতে 100 সেকেন্ড লাগবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো, আমার যতই টাইম পর্যায়কাল বেড়ে যাচ্ছে, দোলকটা স্লো হয়ে যাচ্ছে না? আমি একটা জিনিস বলতে পারি না, আমাদের টি যখন ইনক্রিজ করতেছে, টি যখন বেড়ে যাচ্ছে, তখন আমি কি বলতে পারবো? দোলকটা স্লো হয়ে যাচ্ছে। এটা বলা যায় কি না? টি যখন বেড়ে যায় দোলক স্লো হয়ে যায় না? আমাদের পর্যায়কাল যখন বেড়ে যাচ্ছে দোলকটা স্লো হয়ে যাচ্ছে না? মানে ফর এক্সাম্পল এই দোলকটা এখান থেকে এখানে আসতে আগে লাগতো 5 সেকেন্ড, সে একই পথ অতিক্রম করতে এবার তার লাগতেছে 10 সেকেন্ড। তাহলে তুমি চিন্তা করো, সে এখান থেকে এখানে যাইতে আমার লাগে 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ডে যদি আমি এখান থেকে এখানে যাই, আমি যেভাবে যাব 10 সেকেন্ডে গেলে নিশ্চয় আরও স্লো যাব,
100 সেকেন্ডে যদি যাইতে হয় নিশ্চয় আরও স্লো যাব, 1000 সেকেন্ডে যদি যাইতে হয় নিশ্চয় আরও স্লো যাব, 1 কোটি সেকেন্ডে যদি যাইতে হয় নিশ্চয় আরও স্লো যাব। তাহলে খেয়াল করো আমাদের দোলকটা যতই আমার দোলনকাল বাড়তেছে ততই সে স্লো হচ্ছে স্লো হচ্ছে স্লো হচ্ছে। তাহলে আমি যদি বলি তার এখান থেকে এখানে আসতে 1 কোটি সেকেন্ড লাগবে, তখন দেখা যাবে দোলক মানে একেবারে স্লো, একেবারে স্লো। এবার 1 কোটি তো নর্মাল, 100 কোটি, মিলিয়ন, বিলিয়ন, হাজার হাজার, এভাবে বাড়তে বাড়তে দোলনকাল যদি অসীম হয়ে যায়, অসীম দোলনকাল মানে কি সে এত স্লো হয়েছে যে হ্যাঁ তার যে পরিবর্তনটা বুঝেই যাচ্ছে না, তার যে পরিবর্তন সেটা বুঝে যাচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে সেই স্থির। ওই কারণে যে সকল জায়গায় জি এর মান 0 সেখানে পর্যায়কাল হচ্ছে অসীম, আর পর্যায়কাল অসীম মানে হচ্ছে দোলক দুলবে না, দোলক দুলবে না। সেই ফিক্সড দোলকটা এক জায়গায় ফিক্সড দাঁড়াই থাকবে। কেন? তার পর্যায়কাল অসীম, অসীম অসীম গেইন করা তো কখনো সম্ভব না, তাহলে দোলকটা স্টপ হয়ে থাকবে, জাস্ট লাইক দ্যাট। তাহলে এটা বুঝছি কিনা বলো? ওই জন্য তোমার বইতে একটা লাইন লিখে দেখবা, ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ বা পৃথিবীর কেন্দ্রে দোলক স্থির থাকবে, অর্থাৎ দোলক দুলবে না। এই যে কেন সেটা আমরা ব্যাখ্যা করলাম, অর্থাৎ যত দোলনকাল বাড়ে তত সে স্লো হয়ে যায়। এই স্লো হইতে হইতে যখন দোলনকাল আমাদের অসীম হয়ে গেল, অসীম মানে তো বুঝছো অনেকে বেশি, যেটা কল্পনা করা যায় না, এত বেশি যখন দোলনকাল, তখন আসলে তার দোলনকাল এতই বেশি যে সে যে দুলতেছে সেটা আমাদের চোখে ধরাই পড়বে না, আমার কাছে মনে হবে সে এক জায়গায় স্থির দাঁড়ায় আছে। তাহলে আমরা বলতে পারবো যদি কখনো এরকম হয় যে সকল জায়গায় অভিকর্ষ ত্বরণ জি এর মান 0 সেই সকল জায়গায় দোলনকাল হবে অসীম, আর দোলনকাল অসীম মানে হচ্ছে দোলকটা কী থাকবে? স্থির থাকবে। ওই কারণে বলতে পারি পরীক্ষা আসবে পৃথিবীর কেন্দ্রে দোলক কী থাকবে? স্থির থাকবে। কৃত্রিম উপগ্রহে দোলক কী থাকবে? স্থির থাকবে। বলো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, এই যারা দেরিতে আসছো তারা পরবর্তীতে এটা আবার দেখে নিও, যারা দেরিতে আসছো তারা আরেকবার দেখে নিও, কারণ হচ্ছে এটা বলতে গেলে আমার আবার টাইম লস হবে, কারণ আজকে আমাদের শেষ করতে হবে। এবার আসো, অর্থাৎ এটা হচ্ছে জাস্ট একটা কোয়েশ্চেন হইতে পারে, এটার সাথে অন্যগুলো কোনো রিলেশন না, ওই কারণে আমি আর বলতেছি না, কয়েকবার বলা হয়েছে। এবার আসা হচ্ছে আমাদের এরকম একটা কোয়েশ্চেন অনেক সময় আসবে, এই কোয়েশ্চেনটা খুবই ফেমাস একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোনো সরল দোলকের পানিপূর্ণ ববকে, কোনো সরল দোলকের ববকে পানিপূর্ণ করে, কোনো সরল দোলকের ববকে পানিপূর্ণ করে নিচে ছোট ছিদ্র করে দিলে, তার দোলনকাল কেমন হবে? তার দোলনকাল কেমন হবে? এটা মোস্ট ফেভারিট একটা কোয়েশ্চেন। ওকে, আসো তাহলে একটু খেয়াল করো এই ব্যাপারটা কেমন, আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখি, একটু এদিকে খেয়াল করি, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আচ্ছা, এখান থেকে মনে করো কোনো একটা দোলক দুলানো আছে, এটা হচ্ছে আমাদের, আমি একটু বড় করে আঁকি, হ্যাঁ এখান থেকে কোনো একটা দোলক দুলানো আছে, এটা হচ্ছে তার যে বব, এটা হচ্ছে বব। এই ববটাকে আমি একেবারে পুরোপুরি পানিপূর্ণ করে রাখছি, পুরো ববটা হচ্ছে পানিপূর্ণ। আচ্ছা, এবার যদি আমি বলি সরল দোলকের পর্যায়কাল কিভাবে বের করে, আমরা জানি সরল দোলকের পর্যায়কাল t = 2π√L/g। এখন দেখো এই ববটা কেমন? পানিপূর্ণ। এখন আমাকে বলছে পানিপূর্ণ ববটাকে তোমার নিচে কি করে দিব? ছিদ্র করে দিব। নিচে একটা ছিদ্র করে দিলে আস্তে আস্তে পানি কমতে থাকবে না? ওকে, এখন পুরোটার মধ্যে পানিপূর্ণ। এবার হলো কি মানে সেম জিনিসটাই বারবার দেখাচ্ছি আমি। আরও জায়গায় থাকলে ভালো হইতো।
আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তো। তাহলে প্রথম হচ্ছে সে পানিপূর্ণ, এর মানে তার পুরোটার মধ্যে পানি আছে, পুরোটার মধ্যেই পানি আছে। এরপর হচ্ছে তার পানি একটু করে খালি হলো, পানি আরও খালি হলো, এভাবে হইতে হইতে একেবারে খালি হয়ে গেল। তাহলে তার এই যে এই অংশটাতে পানি আছে, এই অংশটাতে পানি আছে, আর এটা হচ্ছে ফাঁকা হয়ে গেল, একবারে ফাঁকা হয়ে গেল। তো আমার প্রথম কোয়েশ্চেন তোমাদের কাছে, সরল দোলকের এই যে একটা দোলক আমি এখানে রাখলাম, পানি পড়ে যাওয়া না যাওয়া তার উপর ডিপেন্ড করতেছে কি? অভিকর্ষ ত্বরণ জি তো ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে এল মানে কি? কার্যকরী দৈর্ঘ্য। এই কার্যকরী দৈর্ঘ্য মানে কি? আমরা বলছিলাম কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে ঝুলন বিন্দু থেকে ভার কেন্দ্র পর্যন্ত, ঝুলন বিন্দু থেকে ভার কেন্দ্র, এই ঝুলন বিন্দু থেকে ভার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্য। তাহলে আমি যদি সিম্পল চিন্তা করে দেখি, প্রথম ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য, দেখো আমি যদি চিন্তা করি প্রথম ক্ষেত্রে ভার কেন্দ্র কোথায় আছে? ঠিক মাঝখানে, এই দেখো। আচ্ছা, যখন এটা সম্পূর্ণ পানিপূর্ণ, এটা গোলক যখন সম্পূর্ণ পানিপূর্ণ, এর মানে সে সুষম, তার ভার কেন্দ্র কোথায় আছে? মাঝখানে। আবার একটা গোলক যখন একেবারে খালি ফাঁকা, তখনও কিন্তু ভরকেন্দ্র ঠিক মাঝখানে, কারণ সে হচ্ছে সুষম, ভিতরে সব বাতাস। তাহলে আমরা বললাম হচ্ছে যখন সে পানিপূর্ণ তখনও কিন্তু তার ভারকেন্দ্র ঠিক মাঝখানে, যখন সে পানি শূন্য তখনও কিন্তু তার ভারকেন্দ্র ঠিক মাঝখানে। তাহলে যখন তার খালি হচ্ছে তখন কি হচ্ছে দেখো তো, যখন সে খালি হচ্ছে তখন দেখো তো, এই যে ফুটা করে দিলে আমার পানি এখন এখানে আছে, তাহলে দেখো তো এই গোলকের মধ্যে অল্প একটু বাতাস আছে, নিচের দিকে বেশি পরিমাণ পানি আছে। তাহলে তার ভারকেন্দ্র এবার সেন্টারে না থেকে, তার ভারকেন্দ্রটা এবার সেন্টারে না থেকে তার থেকে একটু নিচে নেমে আসবে না? কারণ গোলকের পানির লেয়ার যত নিচে নামতেছে ভারকেন্দ্র তত নিচের দিকে নামতেছে, মানে পানি, কারণ তো ভারকেন্দ্র মানে কি? তার ভারগুলা, ওজনগুলার কারণে তো পানির তো ওজন আছে, ওই পানির লেয়ার যখন নিচে নেমে গেছে তার ভারকেন্দ্র নিচে নেমে গেছে। এভাবে নামতে নামতে আমাদের সে একবারে নিচে নেমে গেল। নিচে নামতে আবার এবার যখন পানি কমতে একেবারে কমে যাচ্ছে, যখন একেবারে পানি কমে যাচ্ছে তখন এই যে দোলকটা, এই যে ববের ভিতরে পানির থেকে বাতাস বেশি না, তখন আবার দেখা যাচ্ছে এই ভারকেন্দ্রটা আবার উপরে উঠতে থাকবে। এর মানে আমি কি বললাম? আমি যে জিনিসটা বললাম, যখন তুমি ফুটা করে দিবা ভারকেন্দ্র প্রথম দিকে একটু নিচে নামবে, এরপরে ভারকেন্দ্র আবার উপরে উঠবে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে মেইন যে কাজটা হচ্ছে, ভারকেন্দ্র প্রথমে নিচে নামে, ও পরে উপরে উঠে। তাহলে একটু ভালো করে খেয়াল করো, ভারকেন্দ্র যখন এখানে আসে তখন তার এটাই হচ্ছে তার এল, ভারকেন্দ্র যখন এখানে আসে তখন এটাই হচ্ছে তার এল, ভারকেন্দ্র যখন এখানে আসে এটাই হচ্ছে তার এল, ভারকেন্দ্র যখন এখানে আসে এটা হচ্ছে তার এল। তাহলে ভারকেন্দ্র যখন নিচে নামতেছে ঝুলন বিন্দু থেকে তার দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে। তাহলে আমরা একটা কথা বলতে পারবো, প্রথমে ভারকেন্দ্র নিচে নামে মানে এল এর মান প্রথমে বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে কি, আমরা বলতে পারবো প্রথমে এল বাড়ে ও এরপর কমে। তো আমরা জানি পর্যায়কাল এল এর কেমন? সমানুপাতিক। তাহলে বর্গমূলের সমানুপাতিক, যেহেতু সমানুপাতিক সম্পর্ক, এল বাড়লে টিও বাড়বে। এর মানে প্রথমে পর্যায়কাল বাড়ে এরপর কমে, প্রথমে পর্যায়কাল বাড়ে ও এরপর কমে, এই জিনিসটা একটু মুখস্থ করে রাখবা, আমাদের কাজে লাগবে। একজন বলল থার্ড পিকে আমাদের বাতাস বেশি না, তাইলে আমাদের কেন ভারকেন্দ্র পানিতে নামলো? আসলে ব্যাপারটা হচ্ছে এটা ওয়েটের উপর ডিপেন্ড করে, বাতাসের থেকে তো পানির ওজন বেশি, মানে হচ্ছে ভারকেন্দ্রটার মেইন কথা হচ্ছে ওই ওজনের রেসপেক্টে সে যে কাজটা করবে, যেদিকে ওজন বেশি সে সেদিকেই সরে যাবে। এভাবে সরতে আবার এক কথা হচ্ছে এখান থেকে নিচে নামলো
যতটুকু সে নামা দরকার নেমে আবার উপরে উঠে আসবে, এটা হচ্ছে মেইন কথা। তাহলে আমাদের ভার কেন্দ্রটা নিচে নেমে আবার উপরে উঠে আসবে। ভার কেন্দ্র যতই নিচে নামে দোলনকাল তত বাড়ে, আর এল তত বাড়ে, এল বাড়লে দোলনকাল বাড়ে, ভার কেন্দ্র আবার উপরে উঠলে এল কমে যায়, এর মানে দোলনকাল কমে যায়। এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নতে আসতে পারে, এমসিকিউ অথবা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। কোনো একটা সরল দোলকের ববকে পানিপূর্ণ করে যদি নিচে ছিদ্র করে দিই তাহলে কি হবে? ছিদ্র করে দিলে তার প্রথম দিকে ভার কেন্দ্র বাড়তে থাকবে, যার কারণে দোলনকাল বাড়বে, এরপর পরবর্তীতে কমতে থাকবে। তাহলে প্রাথমিক ক্ষেত্রে দোলনকাল বাড়বে এবং শেষের ক্ষেত্রে দোলনকাল কমে যাবে। প্রথমে কিছুক্ষণ দোলনকাল বাড়বে, এরপর আবার দোলনকাল কমতে 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 আগের জায়গায় রিটার্ন করবে। প্রথম থেকে দোলনকাল বাড়তে থাকবে, বাড়তে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বাড়বে, এরপর আবার কমতে থাকবে, কমতে 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 আবার ওই একেবারে আগে যেখান থেকে স্টার্ট করছিল আমাদের সেই অবস্থায় আসবে যখন এটা পুরোটা খালি হয়ে যাবে। কথা ক্লিয়ার কিনা বলো? এই জিনিসটা জাস্ট মাথায় রাখলে হবে। এবার আসি আমরা আমাদের আজকের কনসেপ্টে। আজকের কনসেপ্ট হচ্ছে এই তিনটা। আর এখন যে দুইটা কথা বললাম এগুলো হচ্ছে অনেক সময় কোয়েশ্চেন তোমাদের মাথায় আসতে পারে, বিভিন্ন গাইড বুকে তোমরা কোয়েশ্চেনগুলো দেখতে পারো, তখন একটু কনফিউজড হয়ে যাবে। যেমন এটা একটি স্মার্ট লেভেলের কোয়েশ্চেন, এটা একটি স্মার্ট লেভেলের কোয়েশ্চেন, কোনো একটা জায়গায় দেখলে হয়তো তুমি বুঝতে না, ওই কারণে আমি বলে দিলাম। এই দেখো, এগুলো থেকে কোনো ম্যাথ আসবে না, কারণ এই ভার কেন্দ্রের পজিশনটা এক্স্যাক্টলি কোন জায়গায় এটা বের করা তোমার কাজ না, এগুলো ইঞ্জিনিয়ারদের কাজ, এগুলো আমরা হায়ার লেভেলে করি। তোমার সেটা করতে হবে না, তোমাকে যেটা করতে হবে আইডিয়া কি বার কেন্দ্র নিচে নামে আবার উপরে উঠে, তুমি এটা সুন্দরভাবে এক্সপ্লেইন করে দিবা। তুমি বলবা যখন আমাদের এটা খালি হতে থাকে পানির স্তরটা নিচে নামতে থাকে, যার কারণে আমাদের ভার কেন্দ্র আস্তে আস্তে নিচে নামতে থাকে। এরপর যখন আমাদের পানি একেবারে কমে যায়, বাতাসের পরিমাণ বেড়ে যায়, আস্তে আস্তে দেখা যায় আবার ভার কেন্দ্র উপরে উঠতে উঠতে আবার কেন্দ্রে গমন করে। এর কারণে আমরা বলতে পারি প্রাথমিকভাবে ভার কেন্দ্র যেহেতু নিচে নামে, এর মানে এল বাড়ে, এরপর যখন ভার কেন্দ্র উপরে উঠে এলটা আবার কমতে কমতে আগের পজিশনে যায়। এর মানে হচ্ছে এল যেহেতু পর্যায়কালের সমানুপাতিক, কার্যকরী দৈর্ঘ্য যেহেতু পর্যায়কালের সমানুপাতিক, অতএব প্রাথমিকভাবে পর্যায়কাল বাড়বে এবং কিছুক্ষণ পর পর্যায়কাল কমে যাবে, আবার আগের অবস্থানে রিটার্ন করবে। তুমি 2 নম্বরের জন্য কোয়েশ্চেনের জন্য লিখবা, তো 2 নম্বরের জন্য এটা ছোট্ট করে সাজায় লিখলে হয়। ওকে, আচ্ছা, এবার আসো আমাদের আজকের প্রশ্নের আনসার। আজকে হচ্ছে আমরা এই 3টে জিনিস পড়বো, এই 3টা পড়লে আমাদের সিলেবাস শেষ, মানে এই অধ্যায়টা শেষ। ওকে, নতুন এবার হচ্ছে আমাদের যারা দেরিতে জয়েন করছো তারা এবার শুরু করো। তোমরা কেউ যদি প্রথম দিকে জিনিসগুলো মিস করো একটু করে দেখে নিও, এখন থেকে তুমি করতে পারো, কোনো সমস্যা হবে না। প্রথমে যা পড়াইছি ওগুলো কোনো কাজে লাগবে না, ওগুলো ওইখানে পড়াইছি ওইখানে শেষ, খালি কোয়েশ্চেন। তো এবার আসি আমরা আসল জিনিস শুরু করি। এই যে আমরা গত ক্লাসে সরল দোলক পড়াইলাম, সেই সরল দোলকের যে পর্যায়কালের ফর্মুলা আমরা জানি T=2π√L/g। এই সরল দোলকের সাহায্যে কোনো একটা স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায়, কোনো একটা পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, আবার সময় পরিমাপ করা যায়। কিভাবে আমরা সেটা বলবো। তো প্রথমত আসো সরল দোলকের সাহায্যে কিভাবে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায়, তাহলে আমরা প্রথমে শিখবো। আশা করি তোমরা খাতায় এটা লিখে ফেলছো, আমি এখন মুছে ফেলবো যে তোমরা প্রথমে লিখবা ওই দুটো কোয়েশ্চেন লেখার পর এই 3টা লাইন লিখে ফেলবা। এই 3টা লাইন লিখবে সরল দোলকের সাহায্যে কোনো স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায়, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়, সময় পরিমাপ করা যায়। এবার আসো আমরা একটা একটা করে ব্যাখ্যা করি। আমরা প্রথমে ব্যাখ্যা করব কিভাবে কোনো একটা স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায়। তাহলে আসো আমি প্রথমেই তোমাদেরকে ব্যাখ্যা করে দিই কোন স্থানের অভিকর্ষ ত্বরণ নির্ণয়। আচ্ছা, তোমরা কি সরল দোলকের অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের প্র্যাকটিক্যালটা করছো 9-10-এ? আমাদের সময় তো আমরা 9-10-এ করে আসছিলাম, এটা ইন্টারমিডিয়েটে এটা নাই, প্র্যাকটিক্যালটা ইন্টারমিডিয়েটে নাই মনে হয়, আমাদের সময় 9-10-এ করে আসছিলাম। তোমরা কি প্র্যাকটিক্যালটা করছো? করলে বুঝাইতে খুব একটা অনেক সুবিধা হতো। তাহলে হেডলাইন লিখি, সরল দোলকের সাহায্যে জি নির্ণয়। তো আমরা লিখব হচ্ছে প্রথম পদ্ধতি। এই পদ্ধতিটা আমরা ক্লাস 9-10-এ অ্যাপ্লাই করি। ক্লাস 9-10-এ আমাদের সময় এই পদ্ধতিতে করছিলাম। আর ইন্টারমিডিয়েটে ওইটা করতে হয় হচ্ছে গ্রাফিক্যাল পদ্ধতি, সেটা আমরা সেকেন্ড পদ্ধতি ওইটাই দেখাবো। করা নাই না? করা থাকলে ভালো হতো। আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, টেনশন নিও না। তো সেক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে কি দেখো, তো প্রথম পদ্ধতি যেটা, সেই প্রথম পদ্ধতিটা আমি বোঝানোর জন্য তোমাদেরকে আগে এখানে একটা সরল দোলক এঁকে নিই। একটা সরল দোলক আমরা এঁকে নিই না। তো এখানে আমরা এক্সপেরিমেন্টের সেটআপটা কেমন দেখো, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল টাইপসের পড়াশোনা। তো এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম, মনে করো তোমার কোনো একটা স্ট্যান্ড আছে এরকম, তোমরা প্র্যাকটিক্যাল করতে গেলে এরকম দেখবা, এরকম একটা স্ট্যান্ড আছে,
এই স্ট্যান্ড যেটা আছে এই স্ট্যান্ডের উপর আমাদের একটা এরকম দণ্ডায়মান দণ্ড থাকে। এই দণ্ডায়মান দণ্ড যেটা এই দণ্ডটা আমাদের এখানে অ্যাটাচ থাকে, এরকম একটা দণ্ড, অর্থাৎ এল শেপের একটা দণ্ড আমাদের এখানে এরকম থাকে ল্যাবরেটরিতে। ওকে, থাকে। এরপর হচ্ছে এখানে যে কাজটা করা হয়, এখানে একটা হুক লাগাই দেওয়া হয়, এখানে একটা হুক লাগানো থাকে, হুক। তো হুক লাগানো হলে আমরা একটা রশি দিয়ে কি করি, আমরা একটা রশি দিয়ে বেঁধে দিই। এখন হচ্ছে বব। তো প্র্যাকটিক্যালি আমরা তোমাদেরকে পড়ানোর সময় গত ক্লাসে বলছিলাম, মনে আছে? ববটা হচ্ছে আমাদের গোলকের ন্যায়, এবং আমরা যদি বলি সুতার দৈর্ঘ্য, এই অংশটাকে আমরা বলি সুতার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আমাদের ববের ব্যাসার্ধটা যোগ করলে পুরোটা হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য এল। কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে ভারকেন্দ্র পর্যন্ত। আমরা সুষম এরকম একটা গোলক ইউজ করব। এখন সুতা কিন্তু কতটুকু থাকতে হবে, ঝুলন বিন্দু থেকে ববের পৃষ্ঠ পর্যন্ত। এই পারপাসে আমরা ল্যাবরেটরিতে যেগুলো ব্যবহার করি, তুমি দেখবা ল্যাবে এরকম একটা গোলকের উপরে ছোট্ট করে একটা আংটা থাকে, ছোট্ট করে একটা কী থাকে, আংটা থাকে, সুতা ঢুকে যাতে গিট বেঁধে দেওয়া যায়। তো আমাদের এরকম এখানে সুতা দিয়ে আমরা গিট বেঁধে দিলাম। গিট বেঁধে দেওয়ার পর এটা আমাদের এখানে ঝুলে থাকবে অবভিয়াসলি, এটা আমাদের অবভিয়াসলি এরকম ঝুলে থাকবে, এরকম একটা বস্তু। আর এখানে এরকম হুকের সাহায্যে লাগানো, তাহলে হুকের সাহায্যে যেহেতু লাগানো, অবভিয়াসলি তুমি বুঝতেই পারতেছো তোমাকে যে কাজটা করতে হবে, সুতার দৈর্ঘ্য। তো সে ঝুলতেছে কার সাপেক্ষে? সে ঝুলতেছে হচ্ছে এই আংটার সাপেক্ষে। তাহলে এই আংটা থেকে দেখো, এই আংটা থেকে শুরু করে পৃষ্ঠ পর্যন্ত এই অংশটাকে আমরা বলবো হচ্ছে সুতার দৈর্ঘ্য ছোট হাতের এল, সুতার দৈর্ঘ্য ছোট হাতের এল। আর এই সেন্টার থেকে তার পৃষ্ঠ পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে তার ব্যাসার্ধ আর। আর আমাদের এখান থেকে শুরু করে একেবারে তার সেন্টার পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে তার কার্যকরী দৈর্ঘ্য বড় হাতের এল। ওকে, তো এখন আমরা যে কাজটা করব, আমরা একটা স্কেল নিব। আমরা প্রথমে ল্যাবরেটরিতে যে কাজটা করবো, স্কেল নিয়ে এগুলো পরিমাপ করব। তো আমি সেটা করার জন্য তোমাকে আমি বলতেছি কি কি করা লাগবে। তো আমরা দেখি, আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা সরল দোলকের সাহায্যে জি নির্ণয় করব। তো আমরা সরল দোলকের ফর্মুলা জানি, টি ইকুয়ালস টু টোয়াইস পাই রুট ওভার এল ডিভাইড বাই জি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কার মান বের করব? আমি অবভিয়াসলি জি এর মান বের করব। তাহলে আসলে জি এর মান বের করতে হলে এটাকে বর্গ করি, টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই জি। তাহলে জিটাকে এদিকে নিয়ে আসলে আমরা বলতে পারবো জি ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার। এর মানে দেখো এই সূত্রে আমরা মান বসাইয়ে আমরা জি এর মান বের করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই সূত্রের মধ্যে কার মান বসানো লাগবে? দেখো 4 মানে আমরা জানি, পায়ের মানও আমরা জানি না এল এর মান আর টি এর মান। টি জানলে তো টি স্কোয়ার জানাই যায়। সো উই নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ L and T from our experiment. সো আমাদের L এবং T এর যে ভ্যালুটা সেটা আমাকে কোত্থেকে পাইতে হবে? L এবং T এর ভ্যালুটা we need to find these values from our experiment. এটা কিন্তু একটা এক্সপেরিমেন্ট, হ্যাঁ, এটা এক্সপেরিমেন্ট। সো আমাদের সেই এক্সপেরিমেন্ট থেকে আমাদের L এবং T এর মানটা বের করতে হবে। তো আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেই এক্সপেরিমেন্ট থেকে আমাদের প্রথমে এল এর মান বের করতে হবে। তো এল মানে কি? এল মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য মানে কি? তাহলে আমরা এখানে বলতে পারি কার্যকরী দৈর্ঘ্য এল মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, যাকে আমরা বলতেছি এল ইকুয়ালস টু ছোট হাতের এল প্লাস আর। এখন এই সুতার দৈর্ঘ্য কোনটা কী দিয়ে পরিমাপ করে সেটা বুঝতে হবে। সুতা তো হচ্ছে আমার যথেষ্ট লম্বা একটা সুতা, এই সুতাটা পরিমাপ করতে হয় হচ্ছে স্কেল দিয়ে। কোন স্কেল? আমাদের বাসার মধ্যে যে স্কেলটা আছে আমরা এই ধরনের এই স্কেল না, আমাদেরকে নিতে হয় মিটার স্কেল। কি নিতে হয়? মিটার স্কেল। কারণ এই স্কেল তো যথেষ্ট ছোট, এই ছোটো স্কেল দিয়ে তুমি কীভাবে লম্বা দৈর্ঘ্য পরিমাপ করবে? সুতা তো আরও বড়ও হতে পারে। সো আমরা যে স্কেলটা নিই সাধারণত আমরা মিটার স্কেল নামক আমাদের স্কেল আছে, এই সুতার দৈর্ঘ্যটা আমরা মিটার স্কেল দিয়ে পরিমাপ করি। এটা আমরা মিটার স্কেলের সাহায্যে পরিমাপ করি, মিটার স্কেল। তো অনেকে বলতে পারো ভাই মিটার স্কেল কি? আমাদের ল্যাবে দেখবে কিছু স্কেল পাওয়া যায় যে স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। যে স্কেলের দৈর্ঘ্য কত? 1 মিটার। যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার তাকে আমরা বলি মিটার স্কেল। যে স্কেলের দৈর্ঘ্য 1 মিটার আমরা তাকে বলি কি? মিটার স্কেল। এই মিটার স্কেলের সাহায্যে আমরা সুতার দৈর্ঘ্য পরিমাপ করব। এবার হচ্ছে ববের ব্যাসার্ধ। বব কি? ছোট্ট একটা গোলক না? আমরা তো এখানে বড় করে দেখাইছি, এটা হচ্ছে ছোট্ট একটা গোলক থাকে, লোহার গোলক। এই ছোট একটা জিনিসের ব্যাসার্ধ কীভাবে বের করব? তাহলে আমরা এই যে বব, এই ববটার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের যে বব, এই ববটাকে আমি একটু নিচে চিত্র আঁকি, হ্যাঁ, নিচে চিত্র আঁকি। এই যে বব, এই ববটাকে পরিমাপ করব কিসের মাধ্যমে? দেখো
আমাদের ববের তো আর ব্যাসার্ধ পরিমাপ করতে পারবো না, আমরা ববের পরিমাপ করব হচ্ছে ব্যাস। যদি তার ব্যাস পরিমাপ করা যায় অবভিয়াসলি সেখান থেকে আমরা 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে আমরা ববের ব্যাস পরিমাপ করব, কিন্তু কত হচ্ছে এই ব্যাস কি তুমি স্কেল দিয়ে পরিমাপ করতে পারবা? অবশ্যই না, এটা ছোট একটা বস্তু, ছোট বস্তু স্কেল দিয়ে পরিমাপ করা যায় না। তো পারফেক্টলি পরিমাপ করতে হলে যার হেল্প লাগবে তার নাম হচ্ছে একটা আমরা যার হেল্প নিব তার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। তো তোমরা জানো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা এভাবে এটা স্লাইড ক্যালিপার্স নিব, এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা এটা পরিমাপ করতে পারবো। এটা স্লাইড ক্যালিপার্স নেব, তো আমরা নিচ্ছি কি স্লাইড ক্যালিপার্স। তাহলে এই ববের ব্যাসার্ধ পরিমাপ করার জন্য কার হেল্প নিচ্ছি? স্লাইড ক্যালিপার্স। অনেক সময় আমি এই কথাগুলো বলতেছি একটাই কারণে, যেহেতু এগুলো হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে এগুলা ল্যাবরেটরিতে ল্যাবে পড়ানোর কথা, কিন্তু যেহেতু আমাদের থিওরিতে দেওয়া আছে আমাদের পড়াইতে হচ্ছে, তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট ডেটাগুলো নোট ডাউন করে রাখতে হয় কোনটা কী দিয়ে পরিমাপ করতেছি। সো তুমি মিটার স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করবা আর স্লাইড ক্যালিপার্স দিয়ে ববের যে ব্যাসার্ধ পরিমাপ করবা। তাহলে খেয়াল করো, তুমি একেবারে পারফেক্টলি সুতার দৈর্ঘ্য নির্ণয় করলা, তুমি পারফেক্টলি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কিন্তু ছোটো দৈর্ঘ্য খুব ইজিলি পরিমাপ করা যায়। সেটা করলা কার সাহায্যে? স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। তাহলে অলরেডি তুমি এল এর মান জানো, আর এর মান জানো, বড় হাতের এল নির্ণয় করা হয়ে গেছে। তাহলে আমাদের এখানে ছিল কয়টা জিনিস? 2টা জিনিস, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে টি। তাহলে কিভাবে এল নির্ণয় করব সেটা বুঝছি তো। তাহলে আমাদের কাজ ছিল 2টা, একটা প্রথম হচ্ছে এল নির্ণয়। তো এল নির্ণয় করতে গেলে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এল ইকুয়ালস টু ছোট হাতের এল প্লাস আর। এই ছোট হাতের এলটা আমরা নির্ণয় করার ক্ষেত্রে যার হেল্প নিছি তার নাম হচ্ছে মিটার স্কেল, আর ছোট হাতের আরটা আমি যার সাহায্যে নির্ণয় করছি তার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কিন্তু আমি তার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি নাই, আমি বের করতে পারছি তার ব্যাস। সেই ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধটা পেয়ে যাব। সো আমাদের এল নির্ণয়ের কাহিনী শেষ। এবার তোমাকে কি করতে হবে? এল তো তুমি নির্ণয় করে ফেলছো, এবার তোমাকে টি স্কয়ার নির্ণয় করতে হবে। কি করতে হবে? টি স্কয়ার নির্ণয়। তো টি স্কয়ার নির্ণয় মানে হচ্ছে অ্যাকচুয়ালি টি নির্ণয় করলে তো টি স্কয়ার বের করা হয়ে যাবে। ওকে, এবার আসো এটা কীভাবে নির্ণয় করবো। তার আগে আমাকে বলো এল নির্ণয়টা আমরা বুঝছি কিনা। টি স্কয়ার নির্ণয় করতে পারলে আমার কাজ শেষ। টি এর মান, এল এর মান এবং টি স্কয়ারের মান বসে দিলে তো কাজ শেষ। বলো আমরা এল এর মান নির্ণয় করা বুঝছি কিনা, একটু আমাকে একটু কমেন্টে কনফার্ম করো। এল এর মান নির্ণয় করা আমরা বুঝছি কিনা, এল কীভাবে নির্ণয় করে সেটা আমরা বুঝছি কিনা। এবার আমরা টি স্কয়ার নির্ণয় করে শিখাবো, একটু কুইকলি একটু রেসপন্স করো। এল নির্ণয় কীভাবে করবো সেটা আমরা বুঝছি কিনা, এল কীভাবে নির্ণয় করবো সেটা আমরা বুঝছি কিনা, একটু কুইকলি রেসপন্স করো। ওকে, যাক, তাহলে আমরা এল নির্ণয় করতে অলরেডি জানি। হ্যাঁ, আমাদের 2টা জিনিস মিটার স্কেলের স্লাইড ক্যালিপার্স, এই নামগুলো মনে রাখতে হবে। আর অলরেডি তোমরা এগুলো জানার কথা ছোটোকাল থেকে। এবার আছে টি স্কয়ার নির্ণয়। টি স্কয়ার মানে কি? টি স্কয়ার মানে হচ্ছে পর্যায়কালের বর্গ। তো তুমি পর্যায়কাল বের করতে পারলে তো বর্গ হয়ে যাবে। হ্যাঁ, এবার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা, পর্যায়কাল ভাই আমরা কীভাবে বের করব। এই পর্যায়কাল বের করতে গেলে তুমি দেখবা এরকম, আমি এখানে আসলে কোনো কিছু পাচ্ছি না, সো আমার হাতে আমার হার্ড ডিস্কটা আছে, পোর্টেবল হার্ড ডিস্কটা। তো আমি হার্ড ডিস্কটা দিয়ে দেখাই। পয়রা ভাঙে গেলে তোমাদের দোষ, আমার 8,000 টাকা লস হয়ে যাবে, ভয় লাগতেছে। উচিত হবে? আচ্ছা, আমি নিচে হাত দিয়ে রাখতেছি। এই যে এটা এইভাবে দুলবে, এটা এইভাবে দুলতে থাকবে। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি মনে করি এটাকে এখানে হ্যাং করে দিলাম, এটাই মনে করো আমার বব। এখান থেকে আমি স্টার্ট করলাম, এটা এইভাবে দুলতে থাকবে না? এই ববটা এখান থেকে এখানে গিয়ে এখানে আসবে, এবার চলতে থাকবে। তো আমরা যে কাজটা করব, স্টপ ওয়াচ চিনো তো নিশ্চয়ই, আমরা সবাই স্টপ ওয়াচ চিনি। তোমাদের মোবাইল ফোনে আছে স্টপ ওয়াচ, আর ল্যাবে যে স্টপ ওয়াচ থাকে সেটা দেখতে এরকম। এখানে টাইম কাউন্টিং থাকে, একটা কাটা থাকে। ল্যাবের যে স্টপ ওয়াচটা দেখতে এরকম, সেখানে আমরা সুইচ টিপলে টাইম কাউন্টিং স্টার্ট হয়, এরপর হচ্ছে টাইম কাউন্টিং অফ হয়ে যায়, সেটা হচ্ছে স্টপ ওয়াচ। তো আমরা স্টপ ওয়াচ দিয়ে যে কাজটা করব, কি করব দেখো, স্টপ ওয়াচ দিয়ে আমরা সময় নির্ণয় করব। তবে দোলনকাল মানে কি? সে এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে আসলো, আবার এখানে আসলো, এটাকে আমরা বলছি একটা দোলন। এই একটা দোলনে যে সময় লাগলো সেটাকে আমরা বলি দোলনকাল। কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখো তো, তুমি ছেড়ে দেওয়ার সময় স্টপ ওয়াচ শুরু করলা, এখান থেকে আইসে এখানে গেলো, স্টপ ওয়াচ বন্ধ করলা, এটা কি পারফেক্ট হবে?
না ভাই, যতই তুমি একবারে পারফেক্টলি করো এটা আসলে 100% মানে অ্যাকুরেসি হবে না। ইভেন এটা অনেক বেশি এরর থাকবে, কারণ হচ্ছে এটা তো অল্প একটু জায়গা। তো আমাকে কি করতে হয় জানো, এখান থেকে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে সে দুলতেই আসে, আমি টাইম নিতেই আসি। এভাবে আমি যে কাজটা করব 20 থেকে 25 যতগুলো প্রয়োজন মানে যতগুলো ইচ্ছা, 20 মানে ফিক্স না, তুমি যে কোনো সংখ্যক নিতে পারো। 20 থেকে 25 দোলনের সময়, 20 থেকে 25 দোলনের সময় নির্ণয় করব। অর্থাৎ কি করলাম, আমি তাকে টেনে ছেড়ে দিলাম, তাহলে সে আমি টেনে যখন ছেড়ে দিচ্ছি ওই মুহূর্তে স্টপওয়াচ প্রেস করলাম, স্টপওয়াচ প্রেস করলাম, ছেড়ে দিলাম। এবার আমি কাউন্ট করছি 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই স্টপওয়াচ একটা টাইম আসবে না? এই টাইমটা কার জন্য? এই টাইমটা হচ্ছে 20টা দোলনের জন্য। তাহলে 20 দোলনের জন্য যদি টাইম এতক্ষণ হয়, একটা দোলনের জন্য কত? তাকে 20 দ্বারা ভাগ করতে হবে। এর মানে এখানে যে সময়টা পাবো সেই সময়কে 20 বা 20 থেকে 25 যেটা তুমি ধরছো সেটা দ্বারা যদি তুমি ভাগ করো, এই ভাগ করার পর তুমি যেটা পাবো সেটা হচ্ছে পর্যায়কাল। পেয়ে গেছো না তার পর্যায়কাল? তাহলে আমি পর্যায়কাল কীভাবে বের করে বুঝছি তো, মানে আমি একটার জন্য করতে হলে অনেক বেশি এরর থাকবে, কিন্তু আমি যদি অনেকগুলোর জন্য করি তাহলে এরর আমাদের একটু কমে আসবে। তো এভাবে আমি অনেকবার নিব। 20 বা 25 দোলনের জন্য এরকম মনে করো 4-5টা ডেটা নিলাম। তো 4-5টা ডেটা থেকে 4-5টা পর্যায়কাল পাইছি না? এই সবগুলো পর্যায়কালকে যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করে অ্যাভারেজ মান বের করবো, তাহলে আমি পারফেক্ট ভ্যালু পাবো। সেই অ্যাভারেজ মান যেটা, সেই অ্যাভারেজ মানটাই হচ্ছে টি এর মান। সেই টিকে বর্গ করলে আমরা টি স্কয়ার পাবো, সেই টি স্কয়ারটা এখানে বসে দিব, কাজ শেষ। হ্যাঁ, বুঝছি কি না? বুঝছি কি না? আপনার সাব্বির সরকার, আমি তো কিচ্ছুই দেখতেছি না। এই আমি একটা সবসময় কথা বলি, ইমাজিনেশন ইজ দ্য বেস্ট সলিউশন। তোমাকে আমি বলছি দোলক দুলতেছে, এই তোমাকে কল্পনায় চলে যেতে হবে, এখানে দোলক দুলতেছে, দোলক দুলতেছে, দোলক দুলতেছে। তোমাকে আমি বলতেছি আইনস্টাইন এটা পরিমাপ করতেছে, তোমাকে দেখতে হবে আইনস্টাইন বাঁকা চুল নিয়ে এসে এখানে পরিমাপ করতেছে। তোমাকে বলবো আমি নিউটন এদিকে হাসতেছে, তোমাকে কল্পনা করতে হবে এই যে বোর্ডের কর্নারে নিউটন এনে খেল খেলে হাসতেছে। হ্যাঁ, ইমাজিন করে নিতে হবে, ইমাজিন। Imagination is the best solution. আচ্ছা, তাহলে সিম্পল একটা পদ্ধতি শেষ। তো আমরা কি করব, প্রথম পদ্ধতিতে কি করলাম, আমরা এভাবে করতে পারবো যে আমরা সব কিছু নির্ণয় করলাম, দৈর্ঘ্যটা নির্ণয় করবো যন্ত্র দিয়ে, আর এটা হচ্ছে স্টপওয়াচ দিয়ে আমরা অনেকবার করব, করার পর আমরা মানগুলো পেয়ে যাব, মান বসেন আমাদের আনসার হয়ে গেল, শেষ। প্রথম পদ্ধতি শেষ। এবার আসো দ্বিতীয় পদ্ধতি। দূর, যেটা লাগবে সেটাই মুছে ফেলছে, আবার লিখতে হবে। দূর। এবার আসি দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি অলরেডি বলা হয়ে গেছে। সাইফুল ইসলাম ভাইয়া, ব্যাসার্ধগুলো মাপতে তো স্ক্রু গজ ব্যবহার করতে হয়। স্ক্রু গজ কোথায় ব্যবহার করে, স্লাইড ক্লিপার্স কোথায় ব্যবহার করে জানো তুমি? আচ্ছা আসি। স্ক্রু হচ্ছে বেশি ছোটো হলে তখন আমরা স্ক্রু গজ ব্যবহার করি, এগুলোর আলাদাই আছে, এটা স্লাইড ক্লিপার্স দিয়ে পরিমাপ করা যায়। আচ্ছা দেখি তাহলে আবার হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তো দ্বিতীয় পদ্ধতি যেটা, সেটা ব্যাখ্যা করার জন্য আমরা আবার লিখব টি ইকলস টু টোয়াইস বাই, ধরু সুন্দর হয় না এখানে, টি ইকলস টু টোয়াইস বাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। এরপর হচ্ছে টি স্কোয়ার ইকলস টু 4 স্কোয়ার এল বাই জি। এখান থেকে বলা যায় জি ইকলস টু হচ্ছে 4 স্কোয়ার এল বাই টি স্কোয়ার। এবার হচ্ছে আমাদের গ্রাফিক্যাল পদ্ধতি। তো তোমাদেরকে যে কাজটা করতে হবে, অনেকগুলো এলের জন্য অনেকগুলো টি স্কয়ার বের করতে হবে, মানে বুঝছো তো? প্রথমে ওই সুতার দৈর্ঘ্যটা বাড়াইয়া কমাইয়া এলের মান অনেকগুলো নিবা, অনেকগুলো এলের জন্য অনেকগুলো টি স্কয়ার নিবা। অনেকগুলো এলের জন্য যদি অনেকগুলো টি স্কয়ার নাও, দেন তুমি গ্রাফ আঁকবা, গ্রাফ পেপার নিবা। প্র্যাকটিক্যালি তোমাকে এভাবেই করতে হবে। এই গ্রাফ পেপারের মধ্যে ওয়াই অক্ষ বরাবর তুমি টি স্কয়ার দিবা, আর এক্স অক্ষ বরাবর তুমি এল দিবা। তো দেখো তো এল এর ভিন্ন ভিন্ন মানের জন্য তুমি টি স্কয়ার পাবা কি না? পাবা। তো তুমি মনে করো মান যে পাইছো, ধরে নিলাম এল এর মান যখন এত,
তুমি পাইছো এত, এরকম একটা বিন্দু পাইছো, আরেকটা বিন্দু পাইছো, আরেকটা বিন্দু পাইছো, আরেকটা বিন্দু পাইছো, আরেকটা বিন্দু পাইছো। এই সবগুলা বিন্দুকে স্কেল দিয়ে যোগ করতে হয়। সবগুলা বিন্দুকে স্কেল দিয়ে যোগ করলে তুমি এরকম একটি স্ট্রেট লাইন পাবা। তাহলে দেখো এই গ্রাফগুলো আমি কোত্থেকে আঁকছি? ইকুয়েশন থেকে না, প্র্যাকটিক্যালি আমি ভিন্ন ভিন্ন এল এর জন্য ভিন্ন ভিন্ন টি স্কোয়ার বের করলাম, এরপর গ্রাফ আঁকলে গ্রাফটা দেখতে আমার এরকম হলো, আমাদের এল টি স্কোয়ার ভার্সেস এল গ্রাফটা এরকম হলো। এবার তুমি যে কাজটা করবা, ওই গ্রাফের মধ্যে যে কোনো একটা পয়েন্ট তুমি ফিক্সড করো। মনে করো এই পয়েন্টটা তুমি ফিক্সড করলা, যে কোনো একটা পয়েন্ট। তুমি তো গ্রাফ আঁকবা, এখন তুমি বলতে পারতো একটা পয়েন্ট দিয়ে কাজ করলেই তো হয় না, তুমি অনেকগুলো বিন্দু আঁকলে তারা তো একই সরলরেখায় থাকবে না, তোমাকে এমন একটা সেফটি জোন নিতে হবে। যেমন আমরা গ্রাফ আঁকার নিয়মটা তো তোমরা আশা করি অনেকে জানার কথা। মনে করো এই যে এখানে একটা বিন্দু আসলো, এখানে একটা বিন্দু আসলো, এখানে একটা বিন্দু আসলো, এখানে একটা বিন্দু আসলো। তো আমরা যে কাজটা করি, এমনভাবে সরলরেখাটা স্কেল বসাই, আমি দেখি যে কোন বরাবর লাইন টানলে ম্যাক্সিমাম এদেরকে কভার করা যায়। দেখো এই বরাবর লাইন টানলে মোটামুটি ম্যাক্সিমাম এদেরকে কভার করা যায়, তখন আমি এই বরাবর একটা লাইন টেনে দিই। সেই যে লাইনটা টানলাম সেটা হচ্ছে পারফেক্ট লাইন। ওই লাইনের যে কোনো একটা বিন্দু আমি চুজ করলাম, এই বিন্দুটা যে কোনো একটা বিন্দু আমি চুজ করলাম, এই বিন্দুটাকে মনে করো আমি নাম দিলাম হচ্ছে পি। এখন এখান থেকে আমি একটা লম্ব টানবো, এই লম্বটা হচ্ছে, এই লম্ব টানলে এটাকে মনে করো এম বিন্দু দিলাম, তাহলে এম বিন্দু দিলাম। আর এখান থেকে একটা এখানে লম্ব টানবো, এটাকে মনে করো এন দিলাম, তাহলে আমরা এন দিলাম। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখন আমাদের এই বিন্দুটা হচ্ছে ও, তাহলে আমি কি বলতে পারি ভাই, আমাদের এই অংশটাকে আমরা বলতেছি ও এম, আর এই অংশটাকে আমরা বলতেছি ও এন। এখন এই ও এন মানে কি? টি স্কোয়ারের মান না? আর ও এম মানে কি? এল এর মান। তাহলে আমরা এখানে এই গ্রাফ থেকে যে মানগুলো পাইছি সেটা এখানে বসাই দিব। 4π স্কোয়ার, এল মানে কি? এল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ও এম, আর টি স্কোয়ার মানে কি? অ্যাকচুয়ালি ও এন। তো তুমি গ্রাফ থেকে যে মানগুলো পাইছো সেগুলো বসাই দিবা, ও এম বাই ও এন বসাই দিলে আমাদের কাজ শেষ, বসাই দিলে কাজ শেষ। দ্যাটস ইট। এটা হচ্ছে আমার সেকেন্ড গেল। এবার হচ্ছে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক করবো, সরল দোলকের সাথে পাহাড়ের উচ্চতা। এটা দিয়ে প্রচুর অ্যাডমিশন, আমাদের এসএসসি এবং অ্যাডমিশনে প্রচুর কোয়েশ্চেন হয়। সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। এই বলো এটা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে সরল দোলকের সাহায্যে জি নির্ণয় চলে গেল। এবার হচ্ছে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, নতুন কনসেপ্ট। এগুলো কিন্তু একটা কনসেপ্ট আর সাথে রিলেটেড না, প্রত্যেকটা ইউনিক কনসেপ্ট। ওকে, এবার আমি যাই পরের কনসেপ্টে। পরের কনসেপ্ট হলো সরল দোলকের সাহায্যে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবার দুইটা কনসেপ্ট পড়াবো, একটা হচ্ছে সময় নির্ণয়, আর একটা হচ্ছে এই যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, দুইটাই। এই দুইটা থেকে প্রচুর কোয়েশ্চেন হয়। সো আমরা 3 স্টার দিয়ে রাখবো, চাইলে 5 স্টারও দিতে পারো। সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। তো ফার্স্ট অফ অল আমি খেয়াল করে দেখি, তোমাকে প্রথমে আমরা এনটিকে দিই। এনটিকে মানে হচ্ছে নাইস টু নো। সেটা হচ্ছে, এটা মনে করো পৃথিবী, এটা মনে করো পৃথিবী। এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধকে আমরা আর দ্বারা নামকরণ করি, এবং পৃথিবী পৃষ্ঠে যে জি এর মান, সেই জি এর মানকে আমরা লিখি হচ্ছে জি ইকুয়ালস টু GM ডিভাইডেড বাই আর স্কোয়ার। এম মানে হচ্ছে আমাদের পৃথিবীর ভর, মহাকর্ষ বিকর্ষ আমরা এগুলো পড়াইছি। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি তুমি এইচ উচ্চতায় যাও, এইচ উচ্চতায় জি এর মানটা হবে, এইচ উচ্চতায় জি এর মানটাকে আমি নাম দিলাম হচ্ছে জি প্রাইম। এই জি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে GM ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, কারণ এবার দূরত্ব হচ্ছে আর প্লাস এইচ। এটা হোপফুলি আমরা জানি। এবার আসো, পাহাড় কোথায় থাকে? পাহাড় অবশ্যই পৃথিবীর পৃষ্ঠে থাকে। তাহলে পৃথিবীর পৃষ্ঠে ভালো করে খেয়াল করো, এখানে একটা পাহাড় আছে। এই পাহাড় কথাটার মানে কি? এই পাহাড় কথাটার মানে হচ্ছে পাহাড়ের যে পাদদেশ, পাহাড়ের পাদদেশ মানে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, পাহাড়ের শীর্ষবিন্দু মানে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠতে একটা নির্দিষ্ট উচ্চতায়। সেই কাজটাই আমরা এখন করতেছি। এটা হচ্ছে আমার ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠে আমাদের একটা পাহাড় আছে, ভূপৃষ্ঠে আমাদের একটা পাহাড় আছে, আমরা একটু
ডিজাইন করে দিই, পাহাড়ের মতো যাতে মনে হয়, ডিজাইন করে দিই। ওকে, এই পাহাড়ের যে উচ্চতা, ভালো করে খেয়াল করো, এই পাহাড়ের যে উচ্চতা, এই পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ, পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ। এই পাহাড়ের উচ্চতা কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। এখন এই যে পাহাড়ের পাদদেশ, পাদদেশ, এই পাদদেশে যে জি এর মান, সেই জি এর মান জি ইকুয়ালস টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর পাহাড়ের যে শীর্ষ, পাহাড়ের যে শীর্ষ, সেই শীর্ষবিন্দুতে জি এর মানটা হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আই রিপিট এগেইন, পাহাড়ের পাদদেশে জি এর মান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, পাহাড়ের শীর্ষবিন্দুতে জি এর মান হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ, এই এইচটা আমাকে বের করতে হবে, এই এইচটা আমাকে বের করতে হবে। আমরা কি কি জানবো? আমরা জানবো হচ্ছে পাহাড়ের, সরি এখানে প্রাইম হবে জি প্রাইম, পাহাড়ের পাদদেশে জি এর মান কত সেটা আমাদের জানা থাকবে, পাহাড়ের শীর্ষবিন্দুতে জি এর মান কত সেটা আমাদেরকে দেওয়া থাকবে, পাহাড়ের পাদদেশেও জানা থাকবে, শীর্ষবিন্দুতে জি এর মান জানা থাকবে, মানে অভিকর্ষজ ত্বরণ জানা থাকবে। কি দিয়ে জানবো? এবার বলো, অভিকর্ষজ ত্বরণ কি দিয়ে জানবো? এমনি এমনি জেনে যাব না, অবশ্যই অভিকর্ষজ ত্বরণ জানতে হলে সরল দোলক লাগবে। ওই কারণেই বলছি সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। এখানে একটা সরল দোলক বসাইয়া অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করলাম, এখানে একটা সরল দোলক বসাইয়া অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করলাম। এই দুটো অভিকর্ষজ ত্বরণের মান থেকে এইচ বের করব। এবার আসো কীভাবে বের করি। তো আমরা তো অলরেডি জেনে গেলাম জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো আমি সরাসরি লিখে ফেলি, জি ডিভাইডেড বাই জি প্রাইম ইকুয়ালস টু কী হয় দেখো, জি ইকুয়ালস টু কত, জি ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর জি প্রাইম ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো আমরা যদি জি এম কেটে দিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এরকম আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটাকে চাইলে এভাবে লেখা যায় আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। এটাকে চাইলে এভাবে লেখা যায় ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, আমাদের এখানে যে টার্মটা সেটা হচ্ছে জি ডিভাইডেড বাই জি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে ওয়ান প্লাস এইচ ডিভাইডেড বাই আর হোল স্কোয়ার। এটা পাইছি, এটা আমরা বুঝছি কিনা বলো, এতটুকু আমরা বুঝছি কিনা? জি ডিভাইডেড বাই জি প্রাইম ইকুয়ালস টু ওয়ান প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, এটা আমরা বুঝছি কিনা বলো, এতটুকু আমরা বুঝছি কিনা? যে জিকে জি প্রাইম দ্বারা ভাগ করলাম, জি এর মান জি প্রাইমের মান কাটাকাটি করলাম, এরপর হচ্ছে আমরা হোল স্কোয়ার দিলাম, এরপর হচ্ছে আর বাই আর মান হচ্ছে ওয়ান, এইচ বাই আর মান হচ্ছে এইচ বাই আর হোল স্কোয়ার, এভাবে রেখে দিলাম। তো এখান থেকে আমার কার মান বের করব? দেখো জি এর মানও জানা আছে, জি প্রাইমের মানও জানা আছে, আর এর মান তো মুখস্থ, তাহলে এইচ এর মান বের করতে হবে। তো এইচ এর মান বের করতে হলে আমরা এখান থেকে বলতে পারি ওয়ান প্লাস এইচ ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু হচ্ছে জি ডিভাইডেড বাই জি প্রাইম রুট ওভার। কেন? স্কোয়ারটা অপোজিটে গেলে রুট ওভার হবে। তোমার লাগবে এইচ এর মান, তাহলে এইচ ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু বলা যায় জি ডিভাইডেড বাই জি প্রাইম রুট ওভার মাইনাস ওয়ান। তোমার লাগবে এইচ এর মান, সো ইউ নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ, জি ডিভাইডেড বাই জি প্রাইম মাইনাস ওয়ান, উপরে থাকবে রুট ওভার। এই পুরা টার্মটার সাথে আর গুণ হবে। এটাই হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার সূত্র। তোমরা মুখস্থ করে রাখতে পারো। তবে সাধারণত ম্যাথে আসলে, ইন্টারমিডিয়েটে আসলে, এইচএসসিতে আসলে আমরা বলি এই পুরো টার্মটা যাতে তোমরা দেখাও, চিত্র দেখানো লাগবে না, এই প্রমাণটা যাতে দেখাও। আর যদি আমাদের এইচএসসিতে না এসে অ্যাডমিশনে আসে তাহলে তো কোনো কথাই নেই, সরাসরি আমরা এটা। আর যদি তুমি ইন্টারমিডিয়েটেও সরাসরি দেখো সমস্যা নেই, বাট টাইম থাকলে আমরা পুরোটা দেখাইতে সাজেস্ট করি আর কি। তাহলে এইচ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার জি ডিভাইড বাই জি প্রাইম মাইনাস ওয়ান ইন্টু আর। জি মানে হচ্ছে পাহাড়ের পাদদেশে বা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, জি প্রাইম মানে হচ্ছে পাহাড়ের শীর্ষবিন্দুতে অভিকর্ষজ ত্বরণ, আর মানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। জানা থাকলে আমরা এখান থেকে এই কাজগুলো করতে পারি। বলো আমরা এটা বুঝছি কিনা, এটা আমরা বুঝছি কিনা বলো। তাহলে দেখো সরল দোলকের সাহায্যে জিগুলো নির্ণয় করব, সেই জি এর মানগুলো থেকে আমরা সরাসরি বলে দিতে পারবো পাহাড়ের উচ্চতাটা কত। তাহলে আমি পাহাড়ের উচ্চতা বের করার জন্য একটা স্কেল নিয়ে দাঁড়াই যাব না, তো সেক্ষেত্রে আমাদের এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাহাড়ের উচ্চতা কত সেটা বের করতে পারবো। বুঝছি না?
একবার সরাসরি সিম্পল। আর তুমি এখানে জাস্ট মান বসিয়ে দিলে সরাসরি আনসার বের হয়ে যাবে। আমি আবারও বলতেছি, এইচএসসিতে রিটেনে যদি তোমার হাতে টাইম থাকে আমি বলবো একটু কষ্ট করে পুরোটা দেখাই দিও, আর হাতে টাইম না থাকলে তো তখন এটা করাই বেটার। আর অ্যাডমিশনে কোনো প্যারা নেই, অ্যাডমিশনে সরাসরি বসে দিবা। আচ্ছা, যদি ক্লিয়ার হয় এবার তোমাকে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি এটা মুছে ফেলি। হ্যাঁ, এটা মুছে ফেলি, যেহেতু আমার এটা প্রয়োজন হচ্ছে না আমি মুছে ফেলি। শুধুমাত্র এইচের সূত্রটা আমি রাখতেছি, শুধুমাত্র এইচের সূত্রটা আমি রাখতেছি। এইচ ইকুয়ালস টু √g ডিভাইডেড বাই জি প্রাইম মাইনাস 1 ইন্টু আর। এবার আসো আমাদের এখানে যখন পাহাড়ের পাদদেশে তার পর্যায়কাল, তাকে নাম দিলাম হচ্ছে টি, আর পাহাড়ের শীর্ষবিন্দুতে পর্যায়কাল হচ্ছে টি প্রাইম। কার পর্যায়কাল? দোলকের পর্যায়কাল, সরল দোলকের পর্যায়কাল। কারণ অভিকর্ষ ত্বরণ তো আমরা সরল দোলক দিয়ে করি, তাহলে সরল দোলকের পর্যায়কাল যদি কখনো প্রশ্নে দেওয়া থাকে, যদি অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকে তাহলে তো এটা দিয়ে করে ফেলতে পারবা। বাট পরীক্ষায় মনে করো অভিকর্ষ ত্বরণ দেওয়া নাই, পরীক্ষায় দেওয়া আছে সরল দোলকের পর্যায়কাল। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি তো, সরল দোলকের পর্যায়কালের সূত্র কি? টি ইকুয়ালস টু 2π√L ডিভাইডেড বাই জি। এটা কোথায়? পাদদেশে। আর পাহাড়ের শীর্ষবিন্দুতে টি ইকুয়ালস টু 2π√L ডিভাইড বাই জি, যেটা এটা চেঞ্জ হয়ে যাবে। কেমন চেঞ্জ হবে? জিটা হয়ে যাবে জি প্রাইম, টিটা হয়ে যাবে টি প্রাইম। যেহেতু অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হবে, যার কারণে আমাদের দোলনকালটাও চেঞ্জ হয়ে যাবে। এবার যদি তুমি একটাকে আরেকটা দ্বারা ভাগ করো, তুমি টি প্রাইমকে টি দ্বারা ভাগ করো, টি প্রাইমকে যদি তুমি টি দ্বারা ভাগ করো, তাহলে তুমি লিটারেলি এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে √g ডিভাইড বাই জি প্রাইম, √g ডিভাইড বাই জি প্রাইম। মানে একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে তুমি এটা পাবা। এটা বুঝছি কিনা? একটাকে আরেকটা দ্বারা ভাগ করলে কাটাকাটি করে শেষ পর্যন্ত আমরা এটা পাবো যে আমরা প্রথমে এইচের মান পাইছি এটা, দেন আমরা পাইলাম টি প্রাইম বাই টি সমান √g ডিভাইড বাই জি প্রাইম, জি ডিভাইড বাই জি প্রাইম, টি প্রাইম বাই টি সমান √g ডিভাইড বাই জি প্রাইম, এটা আমরা পাবো। টি প্রাইম বাই টি সমান √g প্রাইম বাই জি, এটা আমরা পাবো। তো যদি আমরা এটা পাই, অ্যাকচুয়ালি খেয়াল করো তো, এই টি প্রাইম বাই টিটা অ্যাকচুয়ালি কার সমান? √g বাই জি প্রাইমের সমান। তো এই √g বাই জি প্রাইম এটাকে আমরা এভাবে লিখতে পারি না? এই সূত্রটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, এইচ ইকুয়ালস টু এই যে এই √g প্রাইম বাই জি প্রাইম, তার জায়গায় আমরা লিখতে পারি টি প্রাইম ডিভাইড বাই টি মাইনাস 1 ইন্টু আর। তাহলে আমরা পরীক্ষার জন্য তিনটে সূত্র মুখস্থ রাখবো, সরাসরি করার জন্য তিনটে সূত্র মুখস্থ রাখবো। 1 নম্বর সূত্র হচ্ছে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, এইচ বের করতে বলছে এটা, পর্যায়কাল দেওয়া আছে, এইচ বের বলছে এটা। আর যদি কখনো অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, পর্যায়কাল বের করতে বলছে, তখন এই সূত্র দিয়ে করব। আমি আবার বলতেছি, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, পাহাড়ের উচ্চতা বের করতে বলছে, এই সূত্র। পর্যায়কাল দেওয়া আছে, পাহাড়ের উচ্চতা বের করতে বলছে, এই সূত্র। আর অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, পর্যায়কাল কত জিজ্ঞেস করছে, তখন এই সূত্র। আশা করি বুঝতে পারছো। আর এই সূত্র তোমরা আগেও করছো। বল আমরা বুঝছি কিনা? বুঝলে আমাদের এটাও শেষ। এবার হচ্ছে আমাদের লাস্ট টপিক্স সরল দোলকের সাহায্যে সময় নির্ণয়। আমরা বুঝছি কিনা বলি? আহানাপ মির, এতদিন পরে কোত্থেকে আসলা? আপনার সাব্বির সরকার ভাগ কেন করে? ওমা, ভাগ করতেছি এই কারণে আর কি, যে আমরা অনুপাতটা জানতে চাচ্ছি, অনুপাত বের করার জন্য কি করে ভাগ করে না। আর এটা তো সিম্পল জিনিস, তোমরা গত ক্লাসেই পড়াইছি, এটা তো পড়ছো। টি ইজ প্রপোর্শনাল টু 1/√g। তো টি ইজ প্রপোর্শনাল টু যদি 1/√g হয়, তো টাইম টি যদি দুইটা থাকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি t1 ডিভাইড বাই t2 ইকুয়ালস টু √g2 ডিভাইড বাই g1। সেটাই আর কি। এখানে t1 t2 এর জায়গায় এখানে t আর t প্রাইম, এখান থেকে সরাসরি বলা যায়। তো আমরা সেভাবে না দেখাই, এখান থেকে এভাবে দেখাইছি আর কি। মারজানা মেরিম, এটা কি লাস্ট লেকচার? জি, আজকেই শেষ। এখন আমরা লাস্ট টপিক্সে ঢুকতেছি। এটা ছিল আমাদের সেকেন্ড লাস্ট টপিক্স।
ওকে ওকে, এবার হচ্ছে আমাদের আজকের জন্য লাস্ট টপিক্স, যদিও এই টপিক্সটার মধ্যে একটু 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 করে সময় লাগতে পারে, কারণ হচ্ছে তোমার আবার আমি সৃজনশীল প্র্যাকটিস করাইতে হবে। এবার হচ্ছে সময় নির্ণয়। তো সময় নির্ণয় করতে হলে আমরা এবার হচ্ছে সময় নির্ণয়, সময় নির্ণয়। তো সময় নির্ণয় করতে হলে আমরা যার হেল্প নিব তার নাম হচ্ছে দোলক ঘড়ি। দোলক ঘড়ি, এই দোলক ঘড়িগুলো হচ্ছে আগে ব্যবহার করা হতো, বর্তমানে এটা খুব একটা ব্যবহার করা বর্তমানে হয়, তো তোমার এত কিছু করা লাগবে না। মেন কথা হচ্ছে সময় নির্ণয় করার ক্ষেত্রে আমরা দোলক ঘড়ি ব্যবহার করি। একটা দোলক ঘড়ি নামক একটা ঘড়ি আছে, সেই ঘড়ি ব্যবহার করি। এই দোলক ঘড়ির সাহায্যে আমরা সময় নির্ণয় করতে পারি। এটা মোটামুটি মোরলেস সরল দোলকের কনসেপ্টটা কাজে লাগায় বানানো হয়েছে। তো অ্যাকচুয়ালি দোলক ঘড়ির সাহায্যে আমরা কী করব, সময় পরিমাপ করব। এখন দোলক ঘড়ির ক্ষেত্রে দোলক ঘড়ির ক্ষেত্রে আবার একটা কাহিনী আছে। এই দোলক ঘড়ি যেটা, এই ক্ষেত্রে যে দোলকটা আমরা ব্যবহার করি, দোলক ঘড়ি মানে কি, এখানে একটা দোলক ইউজ করা হয়। যেই দোলকটা ব্যবহার করি সেই দোলকে আত্ম সুতা ইউজ করা হয় না, সেখানে সুতার বদলে যেটা ইউজ করা হয় সেখানে আমাদের দাতব বস্তু ইউজ করা হয়। কি ইউজ করা হয়? দাতব বস্তু। আর এই দাতব বস্তু যেহেতু ইউজ করা হয়, এই দাতব বস্তুর কিন্তু ফিক্স না। দেখা একটা সুতা, এই সুতাটা কিন্তু গরমকাল ঠান্ডাকাল সবকালে সেম, কিন্তু ধাতব বস্তু যেগুলা সেগুলো কিন্তু গ্রীষ্মকালে প্রসারিত হয়ে যায়, গ্রীষ্মকালে প্রসারিত হয়ে যায়, আর শীতকালে সংকুচিত হয়ে যায়। ইভেন তোমরা দেখবা তোমাদের রাস্তায় বিভিন্ন খাম্বার মধ্যে আমাদের এরকম যে কারেন্টের তারের যে খাম্বাগুলো থাকে, যে ফিলারগুলো থেকে এক ফিলারে আরেক ফিলারে তার দেওয়ার সময় তারগুলো এরকম বেঁকে যায়। অনেকের প্রশ্ন থাকে, ভাইয়া তারগুলো এরকম লুজ কেন দেওয়া হয়? এটা কারণ আছে। তুমি দেখবা এই ধরনের এই ব্যাপারটা তুমি দেখবা হচ্ছে গ্রীষ্মকালে, আর যখন শীতকাল আসবে তখন দেখবে এরকম হয়ে গেছে শীতকাল। অর্থাৎ তারা তার দেওয়ার সময় এমনভাবে ক্যালকুলেশন করে, গ্রীষ্মকালের শীতকাল আসলে ঠান্ডায় তারটা একটু সংকুচিত হয়ে যাবে। এখন কী পরিমাণ সংকুচিত হবে? এখন যদি গ্রীষ্মকালে একটা তার লাগানোর সময় যদি এরকম টানা লাগায়, শীতকাল আসলে যখন এটা আমাদের সংকুচিত হওয়া শুরু করবে তারটা ছিঁড়ে যাবে। ওই কারণে এমনভাবে ক্যালকুলেশন করা হয় যাতে করে শীতকালে সবচেয়ে বেশি শীতের মধ্যে, এটা তো ডিপেন্ড করে দেশের উপর, বাংলাদেশে যে টাইমে সবচেয়ে বেশি শীত পড়ে, ওই এত বেশি শীতের থেকে আরেকটু বেশি শীত হইলেও এটা যতটুকু সংকুচিত হইতে পারে সর্বোচ্চ, ঠিক ততটুকু মাথায় রেখে এগুলো লাগানো হয়। ওই কারণে দেখবে ম্যাক্সিমাম টাইম এগুলো একটু বেঁকে আছে। গ্রীষ্মকালে এখন কিন্তু গ্রীষ্মকাল, তুমি দেখবে তারগুলো বেঁকে আছে কেন? গ্রীষ্মকালে এগুলো একটু প্রসারিত হয়ে যায়। তো ইঞ্জিনিয়াররা আগে থেকে এগুলো ক্যালকুলেশন করে লাগে প্ল্যানিং করার সময়। এখন দেখো গ্রীষ্মকালে আমাদের প্রসারিত হয়, তাহলে একটু ভালো করে খেয়াল করি, সুতা যদি প্রসারিত হয় তো আমরা জানি T = 2π√L/G। তো সুতা যদি প্রসারিত হয়, L মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, তো সুতা যদি প্রসারিত হয় কার্যকরী দৈর্ঘ্য বেড়ে যাবে না? তাহলে সুতা প্রসারিত হলে, তাহলে গ্রীষ্মকালে যখন প্রসারিত হয় তখন আমরা বলতে পারবো গ্রীষ্মকালে যখন প্রসারিত হয় তখন হচ্ছে L বাড়ে, আর L বাড়ে মানে হচ্ছে তার পর্যায়কাল T বাড়ে। আর শীতকালে যখন এটা সংকুচিত হয় তখন আমরা বলতে পারি L কমে, আর L কমে মানে হচ্ছে T কমে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তাহলে আমি প্রথমে আবারও বলতেছি, সিম্পল কথা দেখো, সময় নির্ণয় করার ক্ষেত্রে আমরা দোলক ঘড়ি ব্যবহার করি। এই দোলক ঘড়িতে আমরা একটা দোলক ইউজ করি, সেই দোলকে আমরা সুতার ন্যায় যে বস্তুটা ইউজ করি সেটা হচ্ছে একটা দাতব বস্তু, তারের মতো। আর এই দাতব বস্তুর একটা বৈশিষ্ট্য হলো, দাতব বস্তু তাপ পেলে প্রসারিত হয়। তাপ দিলে ধাতু কী হয়? প্রসারিত হয় না? একটা লোহাকে তাপ দিলে দেখবে এটা প্রসারিত হয়ে যায়। তাহলে দাতব বস্তু তাপ দিলে প্রসারিত হয়, যার কারণে গ্রীষ্মকালে এটা প্রসারিত হয়ে যায়, শীতকালে এটা আমার সংকুচিত হয়ে যায়। তাহলে গ্রীষ্মকালে তার পর্যায়কাল দৈর্ঘ্য বেড়ে যায়, যার কারণে পর্যায়কাল বেড়ে যায়। শীতকালে তার দৈর্ঘ্য কমে যায়, যার কারণে পর্যায়কাল কমে যায়। এবার আমার প্রশ্ন হচ্ছে, পর্যায়কাল কমে যাওয়া একটু ভালো করে খেয়াল করো। একটা ঘড়ি টি বেড়ে গেল, আর আরেকটা ঘড়ি তার টি কমে গেল। তাহলে দেখো এই যে দোলক ঘড়ি আমরা ইউজ খুব একটা করি না, তার একটা কারণ হচ্ছে গ্রীষ্মকাল শীতকালে তারা একটু ঝামেলা করে। তাহলে টি বেড়ে গেল,
টি কমে গেল। এই যে টি বেড়ে গেল, টি কমে গেল, আমার প্রশ্ন হচ্ছে টি বেড়ে যাওয়া মানে কি দোলক গড়ি স্লো হয়ে যাওয়া নাকি ফাস্ট হয়ে যাওয়া? স্লো হয়ে গেছে গড়ি নাকি ফাস্ট? আর টি কমে যাওয়া মানে কি দোলক গড়ি স্লো নাকি ফাস্ট? দেখি আমাকে আনসার দাও তো। এ বি, এর আনসার কি হবে, বি এর আনসার কি হবে? দেখি তোমরা কমন সেন্স কাজে লাগাও, কমন সেন্স কাজে লাগাও। আমরা কমন সেন্স কাজে লাগাই। তাহলে পর্যায়কাল বেড়ে গেল মানে কি এটা স্লো হয়ে গেল নাকি ফাস্ট হলো? আচ্ছা, অনেকে আনসার দিতে পারতেছো, সেটা হচ্ছে এরকম। আমি কম্পেয়ার করলে মানে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বলতেছি। কোন একটা দোলক গড়ি মনে করে এখান থেকে সে পুরোটা কমপ্লিট করে আসতে, আমি বৃত্তাকার দেখাচ্ছি আমার সুবিধার্থে। তার দোলনকাল মনে করা হচ্ছে 5 সেকেন্ড, পর্যায়কাল বেড়ে গেল, তার দোলনকাল মনে করো 10 সেকেন্ড। আর এখানে একজন আছে তার দোলনকাল হচ্ছে 5 সেকেন্ড। এর মানে হচ্ছে এর দোলনকাল বেড়ে গেল, এর দোলনকাল কমে গেল। তাহলে দোলনকাল বেড়ে 10 সেকেন্ড হয়ে গেলে দোলনকাল কমে 5 সেকেন্ড হয়ে গেল। এই দোলনকাল বেড়ে যাওয়া মানে কি সে এখান থেকে পুরোটা পথ ঘুরে এখানে আসতে তার সময় লাগবে 10 সেকেন্ড। ঠিক সেম বস্তু যখন দোলনকাল কমে গেল তখন সে এখান থেকে এখানে আসতে লাগে 5 সেকেন্ড। তাহলে যখন 5 সেকেন্ড লাগতেছে এর মানে সে দ্রুত আসতেছে, আর যখন 10 সেকেন্ড লাগতেছে সে মানে আস্তে আস্তে যাচ্ছে। ওই কারণে বেড়ে যাওয়া মানে হচ্ছে স্লো, বেড়ে যাওয়া মানে হচ্ছে স্লো, আর কমে যাওয়া মানে হচ্ছে ফাস্ট। আজানটা শেষ হোক। আচ্ছা, খেয়াল করে দেখি তাহলে আমরা ওভারঅল যে জিনিসটা পাইলাম। দেখো তাহলে আমরা সুন্দর করে বলে ফেলি, সময় নির্ণয় করার ক্ষেত্রে ইউজ করি আমরা দোলক গড়ি। সেই দোলক গড়ির মধ্যে থাকে দাতব বস্তু, তারের ন্যায় সেই দাতব বস্তু গ্রীষ্মকালে প্রসারিত হয়, যার কারণে তার কার্যকরী দৈর্ঘ্য বেড়ে যায়। এর মানে হচ্ছে তার পর্যায়কাল বেড়ে যায়, এর মানে হচ্ছে সে স্লো হয়ে যায়। আর শীতকালে তার এল কমে যায়, এর মানে হচ্ছে টি বেড়ে যায়, টি কমে যায়, যার কারণে সে ফার্স্ট হয়ে যায়। তাহলে দোলক গড়ি গ্রীষ্মকালে স্লো চলে, শীতকালে ফার্স্ট চলে। দোলক গড়ি গ্রীষ্মকালে স্লো চলে, শীতকালে ফার্স্ট চলে। এটা হচ্ছে আমাদের ইনার বেসিকটা, ইনিশিয়াল যে বেসিক, এই ইনিশিয়াল বেসিকটা বলো আমাদের এই বেসিকটা ক্লিয়ার কিনা। অনেকে এটার মধ্যে গুলাই ফেলে, ওই কারণে আমি বলছি। তাহলে দেখো বেড়ে যাওয়া মানেই কিন্তু ফাস্ট হয়ে যাওয়া নয়, কমে যাওয়া মানে হচ্ছে স্লো হয়ে যাওয়া নয়। অনেক সময় বেড়ে গেলে স্লো হয়, কমে গেলে ফাস্টও হয়। জাস্ট লাইক রোল, তোমার রোল নাম্বার
কমে গেল, দ্যাট মিনস তুমি আগাই গেলা। পরীক্ষার খাতার নাম্বার বেড়ে গেল, এর মানে তুমি আগাই গেলা। সো সিচুয়েশন ডিপেন্ডেন্ট। জীবনে কোনো কিছু সব কিছু বাড়তে হয় না, কোনো কিছু জিনিস কমতেও হয়। টার্গেট থাকা একটা উচিত, উই নিড টু গো ফাস্ট। সো আমাদেরকে ফার্স্ট হওয়া উচিত। ফার্স্ট হওয়ার জন্য কিছু কিছু জিনিস বাড়াইতে হয়, কিছু কিছু জিনিস কমাইতে হয়। আমরা এমনিতেও বলতে পারি ভালো অভ্যাসগুলো বাড়াইতে হয়, খারাপ অভ্যাসগুলো কমাইতে হয়। বেশি কম আমাদের সবারই কিন্তু লাইফে ভালো খারাপ অভ্যাস থাকে। তো তুমি টার্গেট থাকা উচিত আমাদের ফার্স্ট হওয়া। সো যদি আমরা ফার্স্ট হতে চাই তাহলে আমাকে সব কিছু বাড়ালে হবে না, সব কিছু কমালেও হবে না। এই ফার্স্ট হওয়ার প্যারামিটারটা ডিপেন্ড করে হচ্ছে কী বাড়াতে হবে, কী কমাতে হবে। সো যদি তুমি ভালো জিনিসগুলো বাড়াও আর খারাপ জিনিসগুলো কমাও, অটোমেটিক তুমি ফার্স্ট হয়ে যাবা। আই মিন ফার্স্ট মানে হচ্ছে তুমি ডাইনামিক হয়ে যাবা। যেমন ফর এক্সাম্পল পড়াশোনার গতি বাড়াই দেওয়া, ফেসবুক ইউজের গতি কমাই দেওয়া, এটা কিন্তু আমাদের পড়াশোনার উপর খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। আচ্ছা দেখছো সায়েন্স বলে মোটিভেশন দেয় না, কি বলে? এখান থেকেই তো আমরা বুঝতে পারলাম সায়েন্স মোটিভেশন দেয়। আচ্ছা, এটা হচ্ছে আমার দোলকগড়ির বেসিক কনসেপ্ট। হ্যাঁ, বইতে এভাবে পাবা না তোমরা। আমি আবার এভাবে লিখছি, মানে তোমরাও খাতা এভাবে নোট করিও না, এটা সুন্দর করে নোট করিও। আমার কাছে বাঁকা লিখতে একটু ভালো লাগে, বাট বাঁকাভাবে লিখলে জিনিসটা ভিডিওতে দেখতে বিশ্রী লাগে। ওই কারণে আমি স্বভাবত বাঁকা লিখি না। আজকে হঠাৎ করে লিখে ফেলছি, এটা আমার পুরানো অভ্যাস, চেঞ্জ করতেছি অনেক দিন ধরে, বাট হঠাৎ করে আজকে আবার বাঁকা লিখে ফেললাম। একজন বলে শিশু শ্রেণীতে কার রোল কত ছিল? শিশু শ্রেণীর কথা বললে লাভ আছে? আমারও তো স্কুলেই পাঠাইছে হচ্ছে 6 বছর বয়সে, এর আগে পাঠাইতে পারে নাই। স্কুলে যাইয়া যখন ভর্তি হইলাম, ওই স্কুলে যাইয়া তোমার ভর্তি হয়ে যখন ক্লাস 1-এ উঠলাম, এবার আমার বাপ বলে যে না, তোরে মাদ্রাসায় পড়াবো। যখন মাদ্রাসায় নিয়ে গেল, স্যাররা দেখে যে ও তো আরবিতে দুর্বল। আরে ভাই, আমি পড়ছি স্কুলে, আরবিতে দুর্বল হবেই। তো এরপর বলে যে ওরে ক্লাস 2-তে ক্লাস 1-এ ভর্তি করানো যাবে না, ওইখান থেকে নার্সারি থেকে ইয়াতে তো মনে করো নার্সারি বলে না, আমাদের গ্রামাঞ্চলে এটাকে বলে বাল্য শিক্ষা। মানে লিটারালি এটার সঠিক উচ্চারণ হচ্ছে বাল্য শিক্ষা। সো বাল্য শিক্ষা আমাদের ওইদিকে বলে বাল্য শিক্ষা গ্রামের ভাষায়। তো সেখান থেকে 1-এ উঠলাম, নিয়ে এবার মাদ্রাসায় ভর্তি করে দিল নার্সারিতে। এরপর যাই আবার 1-এ উঠলাম, এরপর 2, এরপর 3, এরপর 4, এরপর 5, ক্লাস 6-এ এসে ভর্তি হয়ে গেলাম আবার স্কুলে। আমাদের ওইখানকার একটা সেরা স্কুল আছে, জেবি হাই স্কুল, সেই স্কুলে ভর্তি হইলাম। এরপর কেমনে কেমনে লাইফ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আসি, ছোটোবেলায় কখনো এত কিছু স্বপ্ন দেখিও নাই, মনে হচ্ছে সৃষ্টিকর্তা অনেক বেশি কিছু দিয়ে দিছে, অনেক সময় মনে হয়। আচ্ছা দেখি, এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে সেকেন্ড দোলক। প্রথমে আমরা পড়ে নিই হচ্ছে সেকেন্ড দোলক। তো সেকেন্ড দোলক, তবে আমার মাদ্রাসায় যেয়ে আমি একটা কাজ করছি। মাদ্রাসায় যেয়ে তোমার প্রথম মানে ক্লাস নার্সারিতে ভর্তি হয়েছি না, নার্সারিতে ভর্তি হয়েছি। ক্লাস 1-এ যখন উঠছি তখন আমি রোল 2, এরপর হচ্ছে ক্লাস 2-তে যখন উঠছি, এরপর থেকে সবসময় রোল 1। একদিকে সুবিধা হয়েছে, আরবি শিক্ষাটা খুব জরুরি ছোটোবেলায়। আচ্ছা আসে, তাহলে সেকেন্ড দোলক মানে কি? যে দোলকের, আমাদের সেকেন্ড দোলক হচ্ছে যেই দোলকের দোলনকাল, যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে আমরা বলি হচ্ছে সেকেন্ড দোলক। তাহলে আমরা বলতে পারি যার দোলনকাল, সেকেন্ড দোলক মানে হচ্ছে তার দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবা, যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, তাকে আমরা বলি হচ্ছে কি? সেকেন্ড দোলক। তাহলে আই রিপিট এগেইন, পরীক্ষায় যদি তোমাকে কখনো সেকেন্ড দোলক বলা হয়, তুমি বলতে পারবা না স্যার পর্যায়কাল কত, ধুক করে একটা থাপ্পড় দিয়ে বলো দূর মিয়া, বলা যাবে না, মুখ বন্ধ করে রাখতে হবে। সেকেন্ড দোলক বললে বুঝে নিতে হবে তার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। পরীক্ষায় যদি বলা হয় এটা সেকেন্ড দোলক, এই সেকেন্ড দোলকের দোলনকাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড মনে রাখতে হবে। তাহলে সেকেন্ড দোলক বললে তার দোলনকাল 2 সেকেন্ড, কারণ ডেফিনেশনই হচ্ছে এটা, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে আমরা বলি সেকেন্ড দোলক। তাহলে এই সেকেন্ড দোলকের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাকে
তাকে এখান থেকে আমাদের এখানে আসতে, এক সেকেন্ড দোলককে আমাদের এখান থেকে মনে করো এখানে আসতে, এ পজিশন থেকে মনে করো বি হয়ে সে বিতে আসলো, এ পজিশন থেকে বিতে আসলো, দেন বি থেকে এতে গেল। তাহলে সে যখন এ থেকে বিতে আসলো, এরপর বি থেকে এতে গেল, এই টোটাল যে টাইম কনজিউম সেটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে সে এ থেকে বিতে আসতে কতক্ষণ লাগলো? সে এ থেকে বিতে যাইতে সময় লাগলো হচ্ছে 1 সেকেন্ড। আবার সে বি থেকে এতে যাইতে সময় লাগছে 1 সেকেন্ড। তাহলে খেয়াল করো, সে কিন্তু এ থেকে বিতে গিয়ে আবার এতে আসতে, এ থেকে বিতে গিয়ে আবার এতে আসতে সময় লাগছে হচ্ছে 2 সেকেন্ড, যার কারণে তার পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এবং এই যে এ থেকে বিতে গিয়ে আবার এতে আসলো, এটাকে আমরা বলতেছি হচ্ছে একটা পূর্ণ দোলন। এটাকে আমরা কি বলি? পূর্ণ দোলন। কিন্তু যাইতে লাগে 1 সেকেন্ড, আসতে লাগে 1 সেকেন্ড, এটা তো আমার একটা পূর্ণ দোলন নয়, এটা হচ্ছে পূর্ণ দোলনের অর্ধেক। তাহলে আমরা এটাকে বলি হচ্ছে অর্ধ দোলন। আমরা এটাকে বলি কি? অর্ধ দোলন। এটাকে আমরা বলি হচ্ছে অর্ধ দোলন। তাহলে আমি যদি বলি একটা সেকেন্ড দোলক একটি পূর্ণ দোলনে কত সেকেন্ড সময় লাগে? 2 সেকেন্ড সময় লাগে। আর একটি সেকেন্ড দোলক অর্ধ দোলনে কত সেকেন্ড সময় লাগে? অবশ্যই 1 সেকেন্ড সময় লাগে। তাহলে কোনো একটা সেকেন্ড দোলকের অর্ধ দোলনে সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড, কোনো একটা সেকেন্ড দোলকের অর্ধ দোলনে সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। এবং মাথায় রাখবো সেকেন্ড দোলক প্রতি অর্ধ দোলনে, সেকেন্ড দোলক প্রতি অর্ধ দোলনে একবার টিক দেয়। সেকেন্ড দোলক প্রতি অর্ধ দোলনে একবার টিক দেয়। তাহলে প্রতি অর্ধ দোলন মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এর মানে প্রতি সেকেন্ডে সে একবার করে টিক দেয়। টিক টিক টিক। আমার ঘড়ির আওয়াজ শোনা যাচ্ছে? আশা করি শোনা যাচ্ছে না? এরকম টিক দে প্রতি সেকেন্ডে একবার করে। তাহলে সে প্রতি সেকেন্ডে একবার দেয় মানে হচ্ছে প্রত্যেকটা অর্ধ দোলনে সে একবার করে টিক দেয়। সে প্রত্যেকটা অর্ধ দোলনে একবার করে টিক দেয়। তাহলে বলো তো একটা সেকেন্ড দোলক ঘন্টায় কয়বার টিক দেয় আর দিনে কয়বার টিক দেয়? একটি সেকেন্ড দোলক তাহলে ঘন্টায় কয়বার টিক দেয়, দিনে কয়বার টিক দেয়, একটু বলো তো। একটি সেকেন্ড দোলক ঘন্টায় কয়বার টিক দিবে আর একদিনে কয়বার টিক দিবে? একটি সেকেন্ড দোলক ঘন্টায় কয়বার টিক দিবে আর দিনে কয়বার টিক দিবে? একটি সেকেন্ড দোলক ঘন্টায় কয়বার টিক দিবে আর দিনে কয়বার টিক দিবে? আনসার দাও। হায় রে আল্লাহ, ঘন্টায় 60 বার কে বলছে রে? 1 ঘন্টায় কত সেকেন্ডে? 1 ঘন্টায় কত সেকেন্ড? 60 সেকেন্ড না? 1 ঘন্টায় 60 সেকেন্ড, একদিনে 3600 সেকেন্ড। এক ঘন্টায় হচ্ছে, দেখো সে প্রতি 1 সেকেন্ডে একবার করে টিক দেয়। তাহলে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এর মানে সে ঘন্টায় টিক দিবে হচ্ছে 3600 বার। আর একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টা। আর 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। 24 × 3600 সমান হচ্ছে 86400। এটা মুখস্থ রাখতে হবে। একদিনে 86400 সেকেন্ড। এর মানে হচ্ছে সে ঘন্টায় দিবে 3600 বার টিক দিবে আর দিনে সে 86400 বার টিক দিবে। তাহলে একটা দোলক গড়ি, একটা সেকেন্ড দোলক সে ঘন্টায় 3600 বার টিক দেয় আর দিনে 86400 বার টিক দেয়। সে ঘন্টায় 3600 বার টিক দেয় আর দিনে সে 86400 বার টিক দেয়। ক্লিয়ার? এবার ক্লিয়ার তো? এগুলো মাথায় রাখতে হবে, ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এখন ভুল করলে সমস্যা নেই, পরীক্ষার হলে ভুল করলে সমস্যা। এখন ক্লিয়ার কি না? এখন ক্লিয়ার কি না? ওকে, এবার আসো এই সেকেন্ড দোলকের আমরা একটা জিনিস বের করব। সেকেন্ড দোলকের জন্য আমরা বের করব কার্যকরী দৈর্ঘ্য।
আচ্ছা, তো আসো সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বা দৈর্ঘ্য বলতে আমরা কার্যকরী দৈর্ঘ্যকেই বুঝি। তো আসো আমরা এবার নির্ণয় করবো হচ্ছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য। এটা খুবই ইজি, এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য আমরা অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্যটাকে আমরা দৈর্ঘ্য বলতেছি। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য যেটাই বলি না কেন নির্ণয়, এটা নির্ণয় করব। তো যদি নির্ণয় করতে যাই আমরা জানি হচ্ছে টি ইকুয়ালস টু টোয়াইস বাই রুট ওভার এল ডিভাইড বাই জি। আমি কার মান বের করবো? এল এর মান। তাহলে আমরা বর্গ করলে টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 4 স্কোয়ার এল ডিভাইডেড বাই জি। আমি এল এর মান বের করব, তাহলে এখান থেকে বলা যায় এল মান হচ্ছে জি টি স্কোয়ার ডিভাইড বাই 4 স্কোয়ার। জি এর টি মান হচ্ছে কি 2 সেকেন্ড, তাহলে টি স্কোয়ার মান হচ্ছে 4, নিচে হচ্ছে 4 স্কোয়ার, 4 কাটাকাটি, এর মানে জি ডিভাইডেড বাই 5 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য হচ্ছে টি ইকুয়ালস টু জি ডিভাইড বাই 5 স্কোয়ার। জি এর মান হচ্ছে 9.8 আর 5 এর মান হচ্ছে 3.1416। এটাকে হোল স্কোয়ার করে ক্যালকুলেশন করবা। আফটার ক্যালকুলেশন তুমি যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা বইতে লেখা নাই, কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে। তপন স্যারের বইতে লেখা নাই দেখতেছি, আমি একটু ক্যালকুলেশন করি। 9.8 ডিভাইডেড বাই 3.1416 হোল স্কোয়ার। বইতে থাকলে আমার ক্যালকুলেশন করা লাগতো, ওরা বদমাইশ। 0.99 0.9929 মিটার, অথবা বলতে পারি 99.29 সেন্টিমিটার। 0.9929 মিটার অথবা 99.29 সেন্টিমিটার। এর মানে পরীক্ষায় যদি তোমাকে বলা হয় সেকেন্ড দোলকের দৈর্ঘ্য কত, সরাসরি মুখস্থ করে রাখবা, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে সেকেন্ড দোলকের জন্য দুইটা জিনিস মুখস্থ রাখবো, একটা হচ্ছে তার দোলনকাল, যেটা তার দোলনকাল 2 সেকেন্ড, অর্ধদোলন 1 সেকেন্ড, আর সে প্রতি অর্ধদোলনে একটা করে টিক দেয়, এবং সেকেন্ড দোলকের ক্ষেত্রে তার কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে বা দোলকের দৈর্ঘ্যটা হচ্ছে 99.29 সেন্টিমিটার অর 0.9929 মিটার। সো তোমাকে এই ভ্যালুগুলো মেমোরাইজ করতে হবে। সো হোপফুলি এতটুকু আমাদের ক্লিয়ার, বলো এতটুকু ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার হলে এবার হচ্ছে ম্যাথের কনসেপ্ট, একটা ম্যাথের কনসেপ্ট দেখাবো, দেখানোর পরই শেষ, এরপর আমরা প্র্যাকটিস করব। এতটুকু লিখে শেষ, এতটুকু লিখে হয়েছে কিনা? এতটুকু লিখে হয়েছে কিনা? ওকে, নেক্সট। তাহলে এবার হচ্ছে আমরা ম্যাথ করব। এই ধরনের ম্যাথগুলা অ্যাডমিশনের জন্য সেরা এবং ইন্টারের জন্য সেরা লেভেলের ইম্পর্টেন্ট ম্যাথ, সেরা লেভেলের ইম্পর্টেন্ট ম্যাথ। আসো তোমাদেরকে সেরা লেভেলের ইম্পর্টেন্ট ম্যাথ করাই। সেটা হচ্ছে, মনোযোগ দিয়ে খেয়াল করো, এক দিন সমান 86,400 সেকেন্ড। একদিনে যদি 86,400 সেকেন্ড হয়, এর মানে একটি সেকেন্ড দোলক 86,400 বার টিক দিবে। 86,400 বার টিক দিবে। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি দুইটা জিনিস লিখব। একটা হচ্ছে ঘড়ি, একটা লিখব দিনে 10 সেকেন্ড স্লো, দিনে 10 সেকেন্ড স্লো হয়ে গেল, দিনে 10 সেকেন্ড স্লো হয়ে গেল। আরেকটা লিখলাম হচ্ছে দিনে 10 সেকেন্ড ফাস্ট হয়ে গেল, দিনে 10 সেকেন্ড ফাস্ট হয়ে গেল। তাহলে দিনে 10 সেকেন্ড স্লো হয়ে গেল আর দিনে 10 সেকেন্ড ফাস্ট হয়ে গেল। এই দুইটা কথার মিনিং দেখো, দেখো। আচ্ছা, আমাকে প্রথমে এই কথাটা বলো, একটা ঘড়ি সে স্লো হয়ে যাক আর ফাস্ট হয়ে যাক, একদিনে কি 86,400 সেকেন্ডের ব্যত্যয় করবে? আচ্ছা আমাকে বলো তো, একটা ঘড়ি স্লো হয়ে গেল, ঘড়ি ফাস্ট হয়ে গেল, এটা তার ব্যাপার। পৃথিবী তো আর স্লো আর ফাস্ট হয়ে যাবে না। দ্যাট মিনস ঘড়ি স্লো হোক আর ফাস্ট হোক, পৃথিবীতে কিন্তু একদিনে 86,400 সেকেন্ডই হবে নাকি? তাহলে যদি আমি বলি, তাহলে দিনে 10 সেকেন্ড স্লো হয়ে গেল, দিনে 10 সেকেন্ড ফাস্ট হয়ে গেল, আর আচ্ছা আমি তো লেখা উচিত ছিল উপরে। আচ্ছা, আর ডান দিকে লিখে হচ্ছে একটা ভালো ঘড়ি, মানে হচ্ছে যে সঠিক সময় দেয়,
এর মানে তাহলে আমরা তিনটা জিনিস শিখবো, একটা হচ্ছে ভালো ঘড়ি, আরেকটা হচ্ছে ফাস্ট ঘড়ি, আরেকটা হচ্ছে স্লো ঘড়ি। তাহলে ভালো ঘড়ি যেটা, সে হচ্ছে সঠিক সময় দেয়, হ্যাঁ, এর মানে সে 100% পারফেক্ট আমাদের টাইম দিবে আর কি, আমাদেরকে 100% পারফেক্ট টাইম দিবে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে ভালো ঘড়ি, সে দিনে, ভালো ঘড়ি দিনে কতটুকু সময় কাউন্ট করবে? স্বাভাবিক ভাই, যেহেতু ঘড়িটা ভালো, সে 86,400 সেকেন্ডের ভিতর 86,400 সেকেন্ডই কাউন্ট করবে, কারণ সে স্লো না ফাস্টও না। তাহলে আমরা বলতে পারবো সে কি করে, সে হচ্ছে 86,400 সেকেন্ড সময়ে, এত সময়ে 86,400টি অর্ধদোলন দে, এতটি অর্ধদোলন দে। আবার বলতেছি, একটা ভালো ঘড়ি কীভাবে চিনবো? সেই 86,400 সেকেন্ড সময়ে, মানে একদিনে 86,400টাই অর্ধদোলন বা টিক দে। এখন যে ঘড়িটা একটু স্লো হয়ে গেছে, ঘড়ি স্লো হয়ে গেছে মানে কি? দেখো, ঘড়ি স্লো হয়ে গেছে মানে হচ্ছে একদিনে তো একটা ঘড়ি মনে করো 10 সেকেন্ড স্লো, এই 10 সেকেন্ড স্লো কথাটার মানে হচ্ছে, একটা ঘড়ি 10 সেকেন্ড স্লো কথাটার মানে হচ্ছে তার যে একদিনে 86,400 সেকেন্ড দেখানোর কথা ছিল, সে 86,400 সেকেন্ড না দেখাইয়া আরও 10 সেকেন্ড কম দেখাচ্ছে। আর একটা ঘড়ি ফাস্ট হয়ে গেছে মানে সে 86,500 সেকেন্ড না দেখাইয়া এর থেকে বেশি দেখাচ্ছে। তাহলে ঘড়ি স্লো হয়ে গেছে মানে কি? আস্তে চলতেছে। আস্তে চলতেছে মানে কি? সময় 86,400 সেকেন্ড চলে গেছে, কিন্তু ঘড়িটা এখনও পিছনে পড়ে আছে। আর ঘড়ি ফাস্ট হয়ে গেছে মানে কি? সময় এখনও 86,400 সেকেন্ড হয় নাই, কিন্তু সে ক্রস করে ফেলছে। তাহলে আমরা বলতে পারবো, দিনে যদি সে 10 সেকেন্ড স্লো হয়ে যায়, এর মানে সে একদিনে, এর মানে 86,400 সেকেন্ড সময়ে কতটি অর্ধদোলন দিতে পারবে? সময়ের মতো যায়, কিন্তু ঘড়ি 10 সেকেন্ড স্লো দেখায়। তাহলে সে 10 সেকেন্ড যেহেতু স্লো দেখায়, এত সেকেন্ড সময়ে সে এত সেকেন্ড দেখাবে না, সে দেখাবে 86,400 - 10 সমান কত হয়? 86,390 না, 390টি এতটি অর্ধদোলন দে, এতটি অর্ধদোলন দে। এই কথাটা মাথায় ঢুকাইতে না পারলে ম্যাথ জীবনও করা যাবে না। তাহলে একটা ঘড়ি ভালো মানে সঠিক সময় দেয়, এর মানে সে একদিনে মানে 86,400 সেকেন্ড সময়ে 86,400টি অর্ধদোলন দেয়। আর একটা ঘড়ি সে 10 সেকেন্ড স্লো মানে সে সময়ের থেকে একটু ধীরে চলতেছে। কত সেকেন্ড ধীরে চলতেছে? 10 সেকেন্ড ধীরে চলতেছে। কিসের রেসপেক্টে? দিনের রেসপেক্টে। এর মানে একদিন চলে যায়, মানে 86,400 সেকেন্ড চলে যায়, কিন্তু ঘড়ির মধ্যে 10 সেকেন্ড কম দেখায়। আর ঘড়ি যে অর্ধদোলন দিবে সেটা তো সে নিজের উপর ডিপেন্ড করে দিবে, পৃথিবীর উপর ডিপেন্ড করে তো দিবে না। এর মানে যে ঘড়ি স্লো সে তার মতো করে দোলন দিচ্ছে। তাহলে যখন পৃথিবীতে 86,400 সেকেন্ড সময় চলে গেল, এই ঘড়ি 10 সেকেন্ড স্লো হওয়ার কারণে সে আমাকে 10 সেকেন্ড টাইম কম দেখাচ্ছে। আর 10 সেকেন্ড টাইম কম দেখাচ্ছে মানে তার মধ্যে টাইম হচ্ছে 86,390 সেকেন্ড। আর 86,390 সেকেন্ডে সে দোলন দিছে 86,390টি। এর মানে 86,400 সেকেন্ড সময়ে সে 86,400টি দোলন দেনি, সে অর্ধদোলন দিছে হচ্ছে 86,390টি। এতটি অর্ধদোলন, পূর্ণ দোলন না, কিন্তু অর্ধদোলন। একইভাবে দিনে 10 সেকেন্ড ফাস্ট হয়ে গেল মানে হচ্ছে 86,400 সেকেন্ড সময়ে 86,400 সেকেন্ড সময়ে 86,400 প্লাস 10, সে একটু ফাস্ট, সমান 86,410টি 86,410টি অর্ধদোলন দে। বলো এই কথা দুইটা ক্লিয়ার কিনা? যদি এই দুইটা কথা ক্লিয়ার হয়, এই তিনটা কথা ক্লিয়ার মানে হচ্ছে তোমার ম্যাথ শেষ। এখন আমি ম্যাথ করাবো, তোমার ম্যাথ শেষ। খুবই ইজি, খুবই ইজি। এই কথার এই সেন্সটা মাথায় ঢুকছে কিনা, কারো মাথা আবার ঘুরাচ্ছে কিনা দেখিও। আমি যখন ইন্টারে ছিলাম এগুলো আমাদেরকে পড়ানোর সময় এত মানে গুছানোভাবে পড়ায় নাই। এবার বাসে যাই দেখতাম যে উল্টে যাইতো। স্লোকে বলতাম ফাস্ট, ফাস্টকে বলতাম স্লো, যোগকে বলতাম বিয়োগ, বিয়োগকে বলতাম, মানে জিনিসটা কেমন গুলাই যাইতো ইন্টারমিডিয়েটে থাকতে। ওই কারণে আমি ব্যাপারটা একবার গুছাই পড়ানোর ট্রাই করতেছি, যাতে করে তোমাদের কনফিউশন ক্রিয়েট না হয়, কারণ ইন্টার আমি এগুলো নিয়ে খুব ঝামেলায় ছিলাম। ক্লিয়ার কিনা? তাহলে এই সেন্সটা মাথায় ঢুকছে কি না, নাকি আবার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলে স্লো না ফাস্ট, ফাস্ট স্লো,
হ্যাঁ হবে না, একেবারে ফিক্স হইতে হবে স্লো ফার্স্ট, হ্যাঁ 100% ইফোর্ট দিয়ে 100% শিওর হয়ে বলতে হবে। তাহলে তাহলে বুঝতেই পারতেছি ঘড়িটা 10 সেকেন্ড স্লো। আমার হাতের ঘড়ি 1 ঘন্টায় মনে করো 10 সেকেন্ড স্লো, এর মানে 1 ঘন্টায় 3600 সেকেন্ড যাওয়ার কথা, কিন্তু আমার ঘড়িতে 3600 সেকেন্ড যাবে না, আমার ঘড়িতে দেখা যাবে হচ্ছে 1 ঘন্টায় কত সেকেন্ড, 1 ঘন্টায় হচ্ছে ওই 3600 না দেখায়, সে 3590 সেকেন্ড দেখাবে, সে 10 সেকেন্ড একটু স্লো যায়। অনেক সময় দেখবে না তোমাদের ওই ঘড়ির ব্যাটারিগুলো যখন একটু পুরাতন হয়ে যায়, ওই ব্যাটারি যখন আর মানে ব্যাটারির তো আর ক্ষমতা নাই, যার ক্ষমতা নেই সে আর কতটুকুই দিতে পারবে বলো। তো ব্যাটারির যখন ক্ষমতা নাই তখন ব্যাটারি তো পুশ করেও লাভ নেই, বারে ভাই ক্ষমতা থাকতে হবে তো, তার ভিতর তো মনে করো ক্ষমতা থাকতে হবে, তার তো ক্ষমতা নাই, শেষ, তার এনার্জি নাই। তো তার এনার্জি নেই, সে ঘড়ি কেন চালাবে? এনার্জি থাকলে না ঘড়ি চালাইতে পারবে, তোমার এনার্জি থাকতে না তোমার কাজ করতে হবে, এনার্জি না থাকলেও কাজ করতে পারবে না। তাহলে এনার্জি থাকতেই তোমাকে ঘড়ি চালাতে হবে। তাহলে তখন আমরা ব্যাটারিটা এক্সচেঞ্জ করে দিই, ব্যাটারিটা এক্সচেঞ্জ করে দেন আমরা নতুন ব্যাটারি লাগালে ঠিকই আবার চলে। সো ব্যাপারগুলো হচ্ছে বুঝতে হবে, এগুলো হচ্ছে জীবনমুখী। যেমন আমরা অনেকক্ষণ পর্যন্ত পড়াশোনা করার পর ক্লান্ত হয়ে যায় না, এনার্জি শেষ হয়ে যায়, একটু রেস্ট নিই, এনার্জি গেইন হয়ে যায়, আবার কাজ করি। ওই জন্য হচ্ছে ভালো কোনো কাজ করার আগে একটু রেস্টে থাকা উত্তম, একটু ভালো খাওয়া দাওয়া করা উত্তম। শিখে রাখো জীবনমুখী উপদেশ। আচ্ছা, হ্যাঁ ভবিষ্যতে কাজে লাগতে পারে, কোন দিক দিয়ে কাজে লাগে যায় বলা যায় না। আচ্ছা দেখো এদিকে আবার কেউ উল্টাপাল্টা চিন্তা করো না। তা আমরা এটা শিখে গেলাম, এবার আসে আমরা ম্যাথ করব। আচ্ছা ম্যাথ করব হচ্ছে কি, আচ্ছা একটি সেকেন্ড দোলক দিনে n সেকেন্ড, একটি সেকেন্ড দোলক দিনে n সেকেন্ড স্লো, মানে হচ্ছে ধীরে, স্লোর বাংলা কি ধীরে না, হ্যাঁ n সেকেন্ড ধীরে চললে তার পর্যায়কাল কত? তো তুমি বুঝতেই পারতেছো, যেই সেকেন্ড দোলকটা হচ্ছে n সেকেন্ড স্লো চলে, এর মানে তার পর্যায়কাল আর একটু বেশি হবে। যেটা ভালো ঘড়ি তার পর্যায়কাল এক্স্যাক্টলি 2 সেকেন্ড, আমার যেই সেকেন্ড দোলকটা ভালো তার পর্যায়কাল 2 সেকেন্ড, কিন্তু সে ফাস্ট বা স্লো হয়ে গেলে পর্যায়কালের হ্রাস বৃদ্ধি করবে। তাহলে আমাদের সে যখন n সেকেন্ড ধীরে চলে, বুঝতে পারতেছো সে যখন একটু স্লো, এর মানে পর্যায়কাল বেড়ে যাবে। আমরা আগে দেখছি পর্যায়কাল বাড়া মানে হচ্ছে স্লো হওয়া, পর্যায়কাল কমে মানে হচ্ছে ফাস্ট হয়ে যাওয়া। তাহলে একটি সেকেন্ড দোলক দিনে, এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, দিনে n সেকেন্ড ধীরে চলে, দিনে n সেকেন্ড ধীরে, দিনে। তাহলে আমরা কি তার পর্যায়কাল কত? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো পর্যায়কাল মানে কি, পর্যায়কাল মানে হচ্ছে 2টি অর্ধ দোলন দিতে যে সময় লাগে। তাহলে আমরা একটু এখানে লিখে রাখি, পর্যায়কাল মানে হচ্ছে 2টি অর্ধ দোলন দিতে, 2টি অর্ধ দোলনে প্রয়োজনীয় সময়, 2টি অর্ধ দোলনে প্রয়োজনীয় সময়, এটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। তাহলে যেটা ভালো তার জন্য কিন্তু 2টা অর্ধ দোলনে 2 সেকেন্ডই লাগে, কিন্তু যে স্লো অথবা ফাস্ট এবার কিন্তু তার এক্স্যাক্টলি 2 সেকেন্ড লাগে না, কম বেশি হইতে পারে, সেটাই আমাকে বের করতে হবে। তাহলে আমরা বলতে পারবো পর্যায়কাল বের করতে বলছে মানে হচ্ছে 2টি অর্ধ দোলনের জন্য সময় বের করব। তাহলে আমি কয়টি অর্ধ দোলনের জন্য বের করব? 2টি অর্ধ দোলনের জন্য। তো আমি জানি কয়টা, আমি জানি হচ্ছে সে n সেকেন্ড ধীরে চলে দিনে, এর মানে ৮৬,৪০০ মাইনাস n, যেহেতু ধীরে চলে, এতটি অর্ধ দোলন দে কয় দিনে? একদিনে। একটু আগে বলছি এতটি অর্ধ দোলন দে ৮৬,৪০০ সেকেন্ড সময়ে। তাহলে ৮৬,৪০০ মাইনাস n সংখ্যক, যেহেতু n সেকেন্ড সে স্লো চলে, এতটি অর্ধ দোলন দে ৮৬,৪০০ সেকেন্ড সময়ে। তাহলে একটি অর্ধ দোলন দে কত সময়ে? ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n, এত সেকেন্ড সময়ে। তাহলে
আমাকে বলছে পর্যায়কাল বের করো। এই কোন কাল? পর্যায়কাল। কোন কাল? পর্যায়কাল। তাহলে পর্যায়কাল যদি বের করতে যাই, পর্যায়কাল মানে কি? দুইটি অর্ধদোলন। তাহলে আমি দুইটি অর্ধদোলনের জন্য সময় বের করব, যেটা পাবো সেটা হচ্ছে ৮৬,৪০০ ইন্টু ২ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n এত সেকেন্ড। তাহলে আমরা বলবো, সুতরাং এখান থেকে লিখতে পারি, সুতরাং পর্যায়কাল t ইকুয়ালস টু ৮৬,৪০০ ইন্টু ২ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n। তোমরা শর্টকাট হিসেবে এটা শিখেও রাখতে পারো, যে এটা সরাসরি শিখে রাখলে এমসিকিউতে করতে পারবা। আর রিটেনে আসলে তোমাকে ঐকিক নিয়মে করতে হবে, রিটেনে আসলে ঐকিক নিয়মে করতে হবে। আর পরীক্ষায় যখন তোমাদের আসবে তখন তো n থাকবে না, এর জায়গায় একটা মান দেওয়া থাকবে যে কতটুকু সে স্লো অথবা ফাস্ট। এবার তোমাকে বলা হলো, এই পারবো তো? এইটা পারবো না? ম্যাথ শেষ তো, ম্যাথ শেষ তো। দিনে n সেকেন্ড স্লো বলছে, ম্যাথ শেষ শেষ। এই পারবো কি না? একদিনে n সেকেন্ড স্লো, একদিনে যদি n সেকেন্ড স্লো হয় তার পর্যায়কাল হবে ৮৬,৪০০ ইন্টু ২ ডিভাইড বাই ৮৬,৪০০ মাইনাস n। দেখবে যে এটা ২ সেকেন্ডের থেকে বেশি, কারণ সে স্লো হয়ে গেছে। স্লো হয়ে গেছে মানে পর্যায়কাল বেড়ে গেছে। এটা বুঝছি কি না? এবার যদি এটা বুঝি তাহলে পরের ম্যাথটা দেখো তো, এক্স্যাক্টলি সেম। একটি সেকেন্ড দোলক দিনে n সেকেন্ড দ্রুত চলে। এবার বলছে দ্রুত চললে তার পর্যায়কাল কত? কিশোর চৌধুরী, এত ইজি? জি ভাইয়া, এত ইজি। এবং এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। বইটা অলরেডি 2019-20 সালে মনে আসছিল এই ম্যাথটা। একটি সেকেন্ড দোলক দিনে n সেকেন্ড দ্রুত চললে তার পর্যায়কাল কত? এবার বলছে দ্রুত, তাহলে দ্রুত মানে হচ্ছে এবার সে একটু বেশি দোলন দিবে, ৮৬,৪০০ প্লাস n, এতটি অর্ধদোলন দিবে, এতটি ঐকিক নিয়ম, জাস্ট এতটি অর্ধদোলন দে। এই ঐকিক নিয়ম পারাতো নাকি আবার করাইতে হবে? ৮৬,৪০০ সেকেন্ড সময়ে। তাহলে একটি অর্ধদোলন দে সমান ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস n সেকেন্ড সময়ে। সুতরাং দুইটি অর্ধদোলন দে, দুইটি, কারণ দুইটির জন্য বের করলে সেটা হচ্ছে পর্যায়কাল। ৮৬,৪০০ ইন্টু ২ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস n সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে আমাদের যে পর্যায়কাল, সেই পর্যায়কাল হচ্ছে t ইকুয়ালস টু ৮৬,৪০০ ইন্টু ২ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস n। তো আমি যেটা বলি তোমাদের জন্য শর্টকাট সূত্র। তো শর্টকাট সূত্রটা কি? তুমি জাস্ট এটা লিখে রাখবা, দিনে n সেকেন্ড স্লো অথবা ফাস্ট, দিনে n সেকেন্ড স্লো অথবা ফাস্ট হলে পর্যায়কালের সূত্র হচ্ছে এটা। এখানে দিব প্লাস মাইনাস, আর নিচে লিখে দিব প্লাস সমান হচ্ছে ফাস্ট আর মাইনাস সমান হচ্ছে স্লো। এর মানে স্লো হলে মাইনাস দিব, ফাস্ট হলে ফাস্ট হলে প্লাস দিব। তো তোমরা যদি এটা মুখস্থ করো না, তাহলে কিন্তু দেখো আর তোমাদের আবার পরীক্ষার জন্য খুব ইজি হয়ে গেছে। এমসিকিউতে আসলে ডাইরেক্ট করে দিব, এত ঐকিক নিয়ম করার কি দরকার? ৮৬,৪০০ ইন্টু ২ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস মাইনাস n। যদি বলা হয় ফার্স্ট প্লাস দিব, যদি বলা হয় স্লো মাইনাস দিব। বলো আমরা বুঝছি কিনা? বুঝছি কিনা বলি, এটা বুঝছি কিনা বলি প্লিজ একটু কুইকলি রেসপন্স করি। একটু কুইকলি রেসপন্স করি। আচ্ছা, এবার তোমাকে পরীক্ষায় যে জায়গায় ঝামেলা করে, এই দিনে না বলে তোমাকে বলে দেয় ঘন্টায়। সবাই এবার ঘন্টায় ভুল করে। যখনই বলেছে ঘন্টায়, এবার সবাই ভুল করে দিয়ে চলে আসে, এটা লিখে দিয়ে চলে আসে, কারণ বইতে তো ঘন্টায় নেই, বইতে আছে দিনে। আরে বাবা, তোমার মিনিংটা বুঝতে হবে তো। তোমাকে আগে বলছে এক দিনে, মানে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ডে সে n সেকেন্ড ধীরে চলে, n সেকেন্ড স্লো অথবা ফাস্ট। এখন তো ৮৬,৪০০ সেকেন্ডে বলে নাই, এখন বলছে ৩৬০০ সেকেন্ডে। তাহলে তোমার সব কিছু চেঞ্জ, জাস্ট ৮৬,৪০০ জায়গায় ৩৬০০ মাইনাস n সেকেন্ড সময়ে এই ৩৬০০ শেষ।
এটা বাসায় তোমরা লিখে নিবা 3600 3600 3600 3600 3600। কেন এটা ভুল করে আমি বুঝি না। তারা তোমাদেরকে দিনে বলছে নাকি কিসে বলছে সেটা বুঝতে হবে। তো তোমাকে ঘন্টায় বললে তুমি কেন দিন ধরবা? এখানেও হয়ে যাবে 3600। বুঝছি না, এটাও লিখে রাখতে হবে, পরীক্ষায় ঠিকই ভুল করবে না লিখে রাখলে। বুঝছি না? তাহলে যদি দিনে বলে, সরি দিনে না বলে যদি ঘন্টায় বলে, যদি দিনে না বলে যদি ঘন্টায় বলে, তাহলে আমরা এটা স্ক্রিনশট তুলে নাও। এটা লিখার এখন দরকার নেই, খাতায় পরে ক্লাসের পরে লিখে নিও। এটা জাস্ট স্ক্রিনশট তুলে নাও। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি এটা। হ্যাঁ, এবার একটা জাস্ট চিত্র এঁকে নিব। এটা হচ্ছে আমাদের পৃথিবী। একটা দোলক গড়ি, এটা দোলক গড়ি ভূপৃষ্ঠে আছে, তার দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। এই দোলক গড়িটাকে, এখানে আমার একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে নিয়ে গেলাম। এই দোলক গড়িটাকে পাহাড়ের উপর নিয়ে গেলে, এই পাহাড়ের উপর নিয়ে গেলে জিটা কি হয়ে যায়? কমে যায় না? আমরা জানি কি পাহাড় হচ্ছে জি কমে যায় না? তাহলে আমরা বলতে পারি জি কমে, কারণ ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে জি কমে। জি কমে। আর আমরা জানি টি ইজ প্রপোর্শনাল টু 1/√g, এর মানে পর্যায়কালটা হচ্ছে টি এর ব্যস্তানুপাতিক। তাহলে জি যদি কমে যায় তাহলে আমরা বলবো টি বাড়ে। আর টি বাড়ে মানে হচ্ছে কি, এটা আমাদের স্লো হয়ে গেছে। অর্থাৎ তুমি যদি পাহাড়ের উপরে কোনো দোলক নিয়ে যাও, সেই দোলক গড়িটা স্লো হয়ে যাবে। এবার যদি তুমি সেটা না করো, তুমি যদি খনিতে নিয়ে যাও, মনে করো এখানে পাহাড়ের তলে একটা খনি পেয়েছো, এটা হচ্ছে খনি। এই খনির নিচে যখন নিয়ে গেলা, এটা হচ্ছে মনে করো হচ্ছে আমাদের স্বর্ণের খনি পাইছো, তুমি গেছো গা একবারে খনির ভিতরে, লোভে লোভে পাপ, পাপে মৃত্যু। তো হচ্ছে এই যে তুমি এখানে গেলা, এখানে সেম জি কমে যাবে। ভূপৃষ্ঠের থেকে ভিতরে দিয়ে গেলে জি কমে, আমরা জানি জি কমে যাবে। জি কমলে টি বাড়বে, টি বাড়লে আমার এটা কী হয়ে যাবে? স্লো হয়ে যাবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। আর গ্রীষ্মকাল বর্ষাকালে তো, গ্রীষ্মকাল আর শীতকালের ব্যাপারটা তো আগেই বলছি। এবার আসো 2টা সৃজনশীল তোমাদেরকে না বললেই নয়। আমাদের আলহামদুলিল্লাহ এই অধ্যায়ের সব টপিক শেষ। আর একটা হচ্ছে বৃত্তাকার গতির সাথে তোমার সরল দোলন গতির সম্পর্ক, সেটা তোমরা একটু বাসায় দেখে নিবা। যদি আমরা এই তোমার বলে ফেলছি অ্যাকচুয়ালি, জাস্ট এটা বলে রাখবো যে তুমি ফাইনালি এই জিনিসটা ডিসিশন নিতে পারবা। বৃত্তাকার গতির ক্ষেত্রে কণিক কম্পাঙ্ক যা, সরল দোলন গতির ক্ষেত্রেও সেম, বৃত্তাকার গতির ক্ষেত্রে পর্যায়কাল যা, এক্ষেত্রেও সেম, মানে সব কিছু সেম টু সেম। ওই কারণে বৃত্তাকার গতির সাথে আমরা সরল দোলন গতির তুলনা করি, মানে বৃত্তাকার গতির সাথে সরল দোলন গতির তুলনা করি আমাদের হিসাবের সুবিধার জন্য। কেন? কারণ দুই ক্ষেত্রে আমাদের সেম কোয়ান্টিটি পাওয়া যায়, সেম ক্যালকুলেশন পাওয়া যায়, ওই কারণে আমরা করি। কিন্তু আসলে বৃত্তাকার গতি কিন্তু সরল দোলন গতি না। এই টপিক শেষ। বলো কোনো টপিক্সে তোমাদের ঝামেলা আছে কি না? কোনো টপিক্সে আমাদের ঝামেলা আছে কি না? কোনো টপিক্সে আমাদের ঝামেলা আছে কি না? ম্যাথ করে দেওয়া লাগবে? আচ্ছা, এটা ম্যাথ করে দিস। যশোর বোর্ড 2015। যশোর বোর্ড 2015 সালের এটা কোয়েশ্চেনটা একটু আমি করাই দিই। যশোর বোর্ড 2015। আমার ক্লাস শেষ, এখন হচ্ছে জাস্ট প্র্যাকটিস করাচ্ছি। যদি তোমরা পারার কথা, তোমরা দেখি রাফ খাতায় নিজে নিজে করতে থাকো। যশোর বোর্ড 2015 সালের কোয়েশ্চেন। তো আমি কোয়েশ্চেনটা মুখে মুখে পড়তেছি, লিখতেছি না পুরোটা, তোমরা বই খুঁজলে পাবা। মতিন একদিন একটি সেকেন্ড দোলককে, তাহলে আমি মেন পোর্শনগুলো লিখে রাখি। সেকেন্ড দোলক মতিন, যে লোকটা তার নাম হচ্ছে মতিন,
মতিন একদিন সেকেন্ড দোলক মানে হচ্ছে যে গোলকের দোলনকাল 2 সেকেন্ড। মতিন একদিন সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। তাহলে মতিন কি করছে, এই যে পাহাড়, এই পাহাড়ের পাদদেশে নিয়ে গেল, এই পাহাড়ের পাদদেশে কে নিয়ে গেল, সেকেন্ড দোলক, এসডি মানে হচ্ছে সেকেন্ড দোলক। তাহলে পাদদেশে নিয়ে গেলে সঠিক সময় পায়, অর্থাৎ এখানে নিয়ে গেলে সঠিক সময় পায়, তাই তো পাওয়া উচিত। পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে সে লক্ষ্য করলো, এই সেকেন্ড দোলকটাকে সে পাহাড়ের চূড়ায় নিয়ে এসে লক্ষ্য করলো দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। এই পাহাড়ের উপরে নিয়ে দেখলো ঘন্টায়, ঘন্টায় বলে দিছে, ঘন্টায়, ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। এবার তোমাকে বলে দিল পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 km, তারপর হচ্ছে আমাদের জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা আসি ক নাম্বার কোয়েশ্চেন। ক নাম্বার কোয়েশ্চেন আমি সলভ করে ফেলি। পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল বের করো। কি বললো, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় টি ইকুয়ালস টু হোয়াট, জাস্ট লিখে দিলাম। পাহাড়ের চূড়ায় দোলনকাল কত, এটাকে তো আমরা টি প্রাইম বলি, যেহেতু পাহাড়ের চূড়া আমরা এটাকে টি প্রাইম বলি, আর ভূমিতে এটাকে আমরা টি বলি। ভূমিতে তো আমাদের জানি 2 সেকেন্ড, আর পাহাড়ের চূড়ায় টি প্রাইম, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি প্রাইম। তো তোমাকে বলে দিছে এটা কি করে, ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, ঘন্টায় হারায় মানে স্লো, হারায় মানে কি, হারায় বলছে মানে স্লো, স্লো। তাহলে আমরা বলতে পারতেছি স্লো। তো স্লোর জন্য যেহেতু এটা ঘন্টায়, তোমরা ওই নিয়ম করবা, করার পর পাবা হচ্ছে এটা টি প্রাইম ইকুয়ালস টু 3600 ইন্টু 2 ডিভাইডেড বাই 3600 হারায় মাইনাস, আর কত কত সেকেন্ড হারায়, 30 সেকেন্ড, 30 ক্যালকুলেশন করলে তুমি আনসার পাবো হচ্ছে 2.0168, 2.0168 সেকেন্ড। এটা করতে পারলেই 3 মার্কস। তো বুঝতেই পারতেছো আমাদের এটাই হওয়া উচিত, উপরে উঠলে আমাদের পর্যায়কাল বাড়ার কথা, বাড়ছে না? এটা হচ্ছে আমাদের, তাহলে আমরা এখানে পেয়ে গেছি টি প্রাইমের মান কত পেয়ে গেছি, 2.0168 সেকেন্ড। এটা হচ্ছে আমরা 3 নাম্বার করে পেয়ে গেছি, উদ্দীপকের হচ্ছে 3 নাম্বার ম্যাথ। বুঝছি কি না? এই বুঝছি, বুঝছি। এবার দেখো, তাহলে 3 নাম্বার আমাদের শেষ। 4 নাম্বার কোয়েশ্চেন করলো এরকম, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা। 4 নাম্বার, এইচ নির্ণয় সম্ভব কিনা, এইচ নির্ণয় সম্ভব, এইচ নির্ণয় করা সম্ভব কিনা জিজ্ঞেস করছে। তো এইচ নির্ণয় করা সম্ভব কিনা, তাহলে এইচ মানে কি, এটা এইচ না, পাহাড়ের উচ্চতা। তো আমাদের এইচ বের করা তো তোমরা জেনারেল নিয়মে জানো। এখন আমার কথা হচ্ছে এইচ বের করার ফর্মুলা আমরা কি জানি ভাই, এইচ বের করার ফর্মুলা আমরা জানি হচ্ছে দুইটা। একটা হচ্ছে এইচ ইকুয়ালস টু √g ডিভাইড বাই জি প্রাইম মাইনাস 1 ইন্টু আর, আর একটা হচ্ছে ভাইয়া এইচ ইকুয়ালস টু হচ্ছে টি প্রাইম ডিভাইডেড বাই টি মাইনাস 1 ইন্টু আর। তো আমরা বলছিলাম যদি আমাদের জি দেওয়া থাকে এটা করব, আর টি দেওয়া থাকলে এটা করব। আর তুমি দেখো জি কি দেওয়া আছে না ভাই, দেওয়া নাই, কি দেওয়া আছে, টি দেওয়া আছে। এখানে টি এর মান 2 সেকেন্ড আমরা মুখস্থ জানি, আর এখানে টি এর মান 2.0168 সেকেন্ড 3 নাম্বার থেকে জানি। সো এটা আমরা করব না। তাহলে আমরা এখান থেকে টি প্রাইমের মান কত জানি, 2.0168 ডিভাইড বাই 2 মাইনাস 1 ইন্টু, আর এটা 6400 মানে হচ্ছে 6.4 ইন্টু 10⁶। আফটার ক্যালকুলেশন আই হোপ তোমরা একটা মান পাবা, সেটা হচ্ছে 53.76 কিলোমিটার, 53.76 কিলোমিটার, মানে মিটারটাকে আমরা কিলোমিটারে নিলে 53.76 কিলোমিটার পাওয়ার কথা। এর মানে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব। প্লাস যাক, আলহামদুলিল্লাহ আমাদের এই অধ্যায়টা শেষ। এই অধ্যায়টা আসলে অনেকে যে কাজটা করে, অনেকে আসলে ঝামেলা পড়ে। আচ্ছা, অর্পণ কুমার দাস একটা কোয়েশ্চেন করলো, বললো হচ্ছে ভাইয়া মাদ্রাসা বোর্ড 2015 একটি সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ বাড়াতে হবে। এই দোলন তোমাকে বলছে সরল দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে বলছে দোলনকাল 50% বৃদ্ধি করতে।
তো কী বলছে দোলনকাল 50% বৃদ্ধি করতে। তাহলে শুরুতে মনে করো দোলনকাল T1 সমান ছিল T, আর শেষে দোলনকাল T2 সমান হচ্ছে আগে যা ছিল তার সাথে 50% অফ T যোগ হবে 50% বৃদ্ধি করতে। তাহলে T প্লাস হাফ T মানে হচ্ছে T/2। তাহলে আমরা বলতে পারি 3T/2। এটা হচ্ছে শেষ সময়ে। শুরুতে পর্যায়কাল T ছিল, এরপরে পর্যায়কাল 50% বৃদ্ধি করছি, তাহলে আগে যা ছিল তার সাথে 50% বাড়াইছি। এবার তোমাকে বলছে কি তাহলে কার্যকর দৈর্ঘ্য কত গুণ বাড়াইতে হবে। তো যখন আমাদের এটা T1 ছিল তখন কার্যকর দৈর্ঘ্য L1, হ্যাঁ L1, আর যখন এটা T2 ছিল তখন কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে L2। তো আমাকে এই L2টা বের করতে হবে, তাই না? তো আমরা এখান থেকে তো জানি, আমরা জানি T = 2π√L/g। তো L তোমার কার কার সম্পর্ক, T এবং L এর সম্পর্ক। তো T এবং L এর সম্পর্ক তো বলাই যায় T1/T2 = √L1/L2। তো আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে L1/L2 হচ্ছে T1/T2 হোল স্কোয়ার, নাকি? তাহলে আমাদের বের করতে হবে কার মান, আমাদের বের করতে হবে L2 এর মান। তাহলে আমরা L2 এর মান বলতে পারি হচ্ছে এভাবে বলা যায় T2/T1 হোল স্কোয়ার ইন্টু L1। তাহলে আমরা এখানে T2 এর মান বসাই দিই না। T2 এর মান কত? T2 এর মান হচ্ছে 3T/2, আর T1 এর মান কত? T। তাহলে হোল স্কোয়ার ইন্টু L1। তো আমাদের এখানে T কাটাকাটি করলাম, তাহলে আমাদের এখানে হয়ে যায় 9/4 তো আমরা এখান থেকে বলতে পারি না 9/4 L1। তো 9/4 L1 এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য, কিন্তু তোমাকে বলছে কার্যকরী দৈর্ঘ্য কতটুকু বাড়াইতে হবে, কার্যকরী দৈর্ঘ্য কতটুকু বাড়াইতে হবে। এর মানে এটাকে 1 প্লাস মানে L1 প্লাস সামথিং আকারে লিখতে হবে। তো L1 প্লাস সামথিং আকারে যদি আমরা লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম যে আমরা এই যে আমাদের 9 আছে, 9টাকে লেখা যায় 4 + 5, 4 এ 5 9 না, তাহলে 4 L1। তাহলে 4/4 মান হচ্ছে 1 প্লাস 5/4 মান হচ্ছে 5/4 L1। এর মান হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে L1 প্লাস 5/4 L1। এর মান হচ্ছে আগে ছিল হচ্ছে L1, এখন আমাদের এই পরিমাণ বৃদ্ধি করছি, এই পরিমাণ ইনক্রিজ করছি, এই পরিমাণ ইনক্রিজ। দেখো এত গুণ করা, এত গুণ করা আর এত গুণ বৃদ্ধি করা সেম কথা না। এত গুণ করা মানে হচ্ছে তাকে আমি 3 গুণ, আমি আগেও এই কথাটা বলছিলাম, 3 গুণ করা মানে হচ্ছে জাস্ট তুমি যা ছিল তাকে 3 গুণ করছো। 100 টাকাকে 300 টাকা বানাইছো। তোমার পকেটে 100 টাকা ছিল, যদি আমার পকেট নাই 100 টাকা ছিল, আমি তাকে 3 গুণ করছি মানে 300 টাকা বানাইছি। আর আমার পকেটে 100 টাকা ছিল, তাকে আমি 3 গুণ বৃদ্ধি করছি। এর মানে ওই 100 টাকা যা তার 3 গুণ আমি বৃদ্ধি করছি, মানে তার সাথে অ্যাড করছি। তাহলে 100 প্লাস 300 সমান 400। আর যদি বলি 3 গুণ করছি, এর মানে যা ছিল তার 3 গুণ। এই কথাটা তোমাকে বুঝতে হবে। ওকে, আই হোপ বুঝতে পারছো, আমাদের সিম্পল ম্যাথ ছিল এটা। তো আমাদের আজকে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, আমাদের পর্যাবৃত্ত গতি তাহলে আমরা শেষ করলাম। ও কারেন্ট চলে গেছো, নো প্রবলেম, আমার ব্যাকআপ আছে, সমস্যা নেই, ব্যাকআপ আছে। আচ্ছা সমস্যা নেই, নেট অফ হবে না আমার। আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে আমাদের ক্লাসও শেষ, কারেন্টও চলে গেছে, কারেন্টও বুঝতে পারছে, অধ্যায় শেষ। তো আমরা পর্যাবৃত্ত গতি পুরোটা কমপ্লিট করলাম। সাধারণত হচ্ছে এই পর্যাবৃত্ত গতি যে অধ্যায়টা, এটাতে আমাদের অনেক একটু কম গুরুত্ব দেয়, যার কারণে সবাই ভুল করে। তা আমি চেষ্টা করছি মোটামুটি খুব ক্লিয়ারলি ডেসক্রাইব করার জন্য। না হয় পর্যাবৃত্ত গতি 4 ক্লাসে শেষ করা যায়, কিন্তু ওই যে বললাম শেষ করানোর মতো হতে হয়। যেহেতু পড়াচ্ছি একটু আন্তরিকতা দিয়ে পড়াই, যাতে করে আমরা একেবারে খুব ক্লিয়ার কাট ব্যাখ্যা দিতে পারি। আশা করি এই পর্যাবৃত্ত গতি ক্লাস করার পর তুমি যে কোনো পর্যাবৃত্ত গতির ক্লাসকে বিট করতে পারবে ইনশাল্লাহ। তো আমি এতটুকু আমার আশা আছে, কারণ হচ্ছে আমরা তো বিভিন্ন জায়গার লেকচারগুলো অ্যানালাইসিস করি মাঝে মধ্যে, আর নিজেরাও তো পড়াশোনা করে আসছি। সো আমি সবসময় চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আমি কোন জায়গাগুলোতে আমার লেখেই ছিল, যেগুলো আমার স্ট্রং পয়েন্ট ছিল সেগুলোতে স্ট্রং পয়েন্টই, সেগুলো তোমাকে স্ট্রং করতে হবে। বাট যে জায়গাগুলোতে আমি ফিল করছি আমার আরও স্ট্রং হওয়া উচিত ছিল, আমার আরও ক্লিয়ার কাট বেসিক থাকা উচিত ছিল, সেগুলো নিয়ে আমি অনেক অ্যানালাইসিস করছি। সো যার কারণে হচ্ছে তোমাদেরকে একটু গুছাই দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু পারছি, বাট চেষ্টা করি সবসময়। ওই কারণে দেখবা অন্যরা যদি একটা অধ্যায় করাইতে 6 ঘন্টা লাগে, সেই জায়গায় আমার 12 ঘন্টা লাগে। অন্যরা যদি টানা 1 ঘন্টা ক্লাস নেই, আমি 2 ঘন্টা ক্লাস নিই। বাট এটা নিয়ে আমি কখনো হতাশ না, বিন্দুমাত্র হতাশ না। আমি কখনো এই জিনিসটা চিন্তা করি না আমি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা পড়াচ্ছি, এই যে আমার তো লস হয়ে যাচ্ছে, আমি কি 2 ঘন্টার জন্য ডাবল টাকা পাচ্ছি?
না, এটা 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 তো আসলে পড়াশোনাটাকে তো আমি প্যাশন হিসেবে নিই, প্রফেশন না। সো প্রফেশন বললে তখন দেখা যায় তো প্রফেশনাল পর্যায়ে চলে যেত না। আমার কথা হচ্ছে, আমার টার্গেট থাকে হচ্ছে একদিন যে তুমি বলবা যে আমি একদিন মনে করো বুয়েটের ক্যাম্পাসে যাব, সেদিন যেয়ে তুমি আমাকে দূর থেকে ডেকে আমাকে সালাম দিয়ে যে আমাকে আপ্যায়ন করবা, এটাই আমার সার্থকতা। যে তো আমি একদিন ঢাকা মেডিকেলে যাব, সেখানে একজন আমাকে ডাইকা বলবে, সালাম দিবে, এটাই সার্থকতা। সো যখন তোমার সাথে আমি তোমাকে ভালো কিছু দিতে পারবো, তখনই তুমি মনে রাখবা। একটা মানুষ বলে না, মানুষকে মনে রাখে কেন? অবশ্যই কিছু কারণে মনে রাখে। সো তার মধ্যে শিক্ষকতাটা হচ্ছে একটা বেস্ট শিক্ষক। তুমি দেখবা অনেককে দেখলে অটোমেটিকলি তোমার খারাপ মুখটা ভালো হয়ে যাবে, মানে তোমার খারাপ মুডটা তাকে দেখলেই মুখে একটা উজ্জ্বল হাসি আসবে। আবার অনেক শিক্ষককে দেখবা তুমি তাকে দেখলেই তোমার হাসি মাখা মুখটাই বিদঘুটে হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে কে কতটুকু নিজেকে স্টুডেন্টদের সান্নিধ্যে নিতে পারছে, সেটা হচ্ছে মেন কথা। তো আমি তো শিক্ষক না, আমি হচ্ছে তোমাদের বন্ধু। সো বন্ধুরা, আমাদের আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। আগামী ক্লাসে আমাদের পর্যাবৃত্ত গতি স্টার্ট হবে না। সো পদার্থের গাঠনিক ধর্মে স্টার্ট করবো। পর্যাবৃত্ত গতি আমরা কমপ্লিট করছি, যতটুকু কমপ্লিট করছি এটা মোর দেন এনাফ ফর একাডেমিক অ্যান্ড অলসো অ্যাডমিশন। সো তোমার একাডেমিক অ্যাডমিশন কোনোটাতে চিন্তা করা লাগবে না। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইন জেনারেলি আমি বলি তোমরা তপন স্যারের বই ফলো করবা ফিজিক্সে। আর যাদের মেডিকেল ইচ্ছা আছে তাদেরকে আমি বলবো পাশাপাশি কিন্তু অবভিয়াসলি তোমরা পুরো অধ্যায়টা কভার, যেমন ফর এক্সাম্পল এতদিন পর্যন্ত তুমি তপন স্যারের বই পড়ছো, আজকের ক্লাসটাও তপন স্যারের বই থেকে পড়বা। দেন পড়ার পর দেখবা যে তোমার পুরো অধ্যায় কমপ্লিট। এবার তুমি ইসাক স্যারের বই থেকে পুরো বইটা একবার রিভাইজ দিয়ে দিবা, মানে পুরো অধ্যায়টা। এটাই হচ্ছে বেস্ট, এটা হচ্ছে বেস্ট, সবার জন্য প্রযোজ্য। সেটা করলে ভালো যে দুইটা বইয়ের কোন কোন জিনিসগুলো পার্থক্য, কোন কোন জিনিসগুলো ক্যাটাগরি, সেগুলো তুমি বুঝতে পারবা। আর ওই যে বললাম ইসাক স্যারের বই মাঝে মধ্যে একটু এলোমেলো থাকে, তো আমরা যখন সব পড়াই ফেলছি এখন আর তোমার এলোমেলো লাগবে না, কারণ তোমার সবগুলো কনসেপ্ট ক্লিয়ার আছে। সো আই হোপ তোমরা ভালো কিছু করতে পারবা। এখন এই যে কারেন্ট চলে আসছে, দেখছো আমি ভালো কিছুর কথা বলছি, কারেন্ট চলে আসছে, ইনশাল্লাহ তোমরা পারবা, আসলেই পারবা। কারেন্টও বুঝতে পারছো তোমরা পারবা, কারণ লেগে থাকতে পারলে এবং নিতে পারলে পারা যায়। তবে সেক্ষেত্রে আসলে আমার হচ্ছে স্টুডেন্ট লাইফ যখন আমি ছিলাম, ইন্টারমিডিয়েট লেভেলে, অ্যাডমিশন লেভেলে, আমি দেখছি যে আমাদের অনেক বন্ধু, আমরা একটা বড় ভাই আমাদেরকে খুবই হতাশ করছিল, অনেক বেশি আমাদের থেকে টাকা নিয়ে আমাদেরকে না পড়াইয়া কোনো রকম চালাই দিছে। তখন খুবই কষ্ট লাগছে, আসলে এত টাকা দিলাম একটু ভালো সার্ভিসের জন্য, কিন্তু ভালো সার্ভিস তো পাইলাম না, উল্টে টাকা মেরে দিল। তো ব্যাপারগুলো হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট আমি কখনো সহ্য করতে পারতাম না বা জিনিসটা। কিন্তু ওনার সাথে আমি এখনও পর্যন্ত ওনাকে আমি খুব ভালো করে চিনি, বাট এখনও পর্যন্ত আমি ওনাকে দেখলে কখনো খারাপ বিহেভ করি না, হাসি মুখে কথা বলি। সো ব্যাপারটা হচ্ছে এরকম, খারাপ বলে বলার তো কোনো কারণ নাই। যার কোনো কেউ একজন মনে করো তোমার থেকে একটা প্রতিদান অটোমেটিক চলে আসে। আমি আজকে তোমাকে সাথে প্রতারণা করবো, একসময় আমি তার রিটার্ন পেয়ে যাব, কারণ সব কিছুরই একটা রিটার্ন আছে। সো কেউ আগে পায়, কেউ পরে পায়, কেউ একভাবে পায়, কেউ অন্যভাবে পায়। তো আমিও অবশ্যই রিটার্নটা পাবো। তো আমি চেষ্টা করি আমি রিটার্নটা পাবো হচ্ছে আমাদের স্টুডেন্টদের হাস্যোজ্জ্বল চেহারা দিয়ে, আমাকে দেখলেই যাতে সবাই একটা হাসি দেয়, আমিও যাতে হাসি দিতে পারি, তখনই ভালো লাগবে। সো আজকে এতটুকু পর্যন্ত। তো আজকে এতটুকু পর্যন্ত আমরা থাকি। আমি জানতাম না কখনো, এই যে চিন্তাই করি না অনলাইনে এসে এতগুলি স্টুডেন্টের সান্নিধ্য হব। তো যেহেতু অনলাইনে চলে আসছি, এবার পুরো বাংলাদেশেই না হয় সার্ভিস দিই, ভালো লাগে। এই যে তোমার কয়েকদিন আগে একজন কী করছে, সে আমার অন্তরীকরণে ক্লাস কইরা সে তার বাসার স্যারকে বিদায় করে দিতে চাচ্ছে। কেন? তার নাকি আমার ক্লাসগুলো করে খুব ভালো লাগছে, সে তার স্যারের কাছে অন্তরীকরণটা করছিল কিন্তু ফিল পায় নাই। এটা করার ফিল পাওয়ার পর সে বলতেছে, ভাই আমি আপনার কাছে সেকেন্ড ইয়ারে কনফার্ম। আর অনেকেই দেখা যায় হচ্ছে যারা হচ্ছে ভালো কোনো টিচারের সান্নিধ্য পায় না, গ্রামাঞ্চলে থাকে, তাদের তো খুশি চিন্তাই করতে পারবে না। অনেক সময় বড় বড় মেসেজ দেয়, আমার মেসেজটা পড়তেই 5 মিনিট লাগে, তাহলে তুমি চিন্তা করো তার লিখতে কতক্ষণ সময় লাগছে। তাও এত ধৈর্য ধরে সে মানে কমপ্লিমেন্ট তখন দেখলাম, খুবই ভালো লাগে যে ভাই আপনি না থাকলে আমরা এত বুঝতাম না যে সায়েন্স এত মজা। আমি বলতেছি না আমি বেস্ট, আমি হ্যান ত্যান, বাট স্টুডেন্টদের কমপ্লিমেন্টগুলো খুব ভালো লাগে। সো ওইগুলো দেখলে আবার দেখা যায় তোমার মানে দ্বিগুণ তালে পড়াইতে ভালো লাগে। সো আশা করবো তোমরাও একদিন ভালো জায়গায় যাবা, হ্যাঁ, ভালো জায়গায় যাবা। আর একটা জিনিস মনে রাখবা, আজীবন একটা সম্পর্ক রাখবা, এই সম্পর্কটা হচ্ছে মেইন। আমি এখনও আমার প্রাইমারি স্কুলের যে টিচারগুলা, যদি কোয়ালিটি দিক দিয়ে চিন্তা করি, দেখো আমার যে গ্র্যাজুয়েশন কোয়ালিটি আর আমার একটা প্রাইমারি স্কুলের টিচারদের গ্র্যাজুয়েশন কোয়ালিটি অবভিয়াসলি বোথ আর নট সেম। হ্যাঁ, তুমি গ্র্যাজুয়েশনের দিক দিয়ে চিন্তা করলে মনে করতে পারো এটা অনেক হাই, বাট হাই হলেও
এই প্রাইমারি স্কুল লেভেলটা যদি তুমি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে না পারতা, তার পিছনে অবদান কাদের আছে? উনাদের আছে। সেই স্টেজটা পার না করে তুমি আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারতা না। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা অনেকেই যে কাজটা করি, যে ওই ভালো ভালো ইউনিভার্সিটির চান্স পাওয়ার পর সে ওনাদেরকে গুণেই না, মানে জাস্ট লাইক এটা শেমফুল, মানে এটা একটা শেমফুল জিনিস যে ওনাদেরকে গুণেই না। আমি এখন আমার প্রাইমারি, ইভেন তুমি বিশ্বাস করবা না, আমার প্রাইমারি স্কুলের হেডমাস্টার এখনও আমার নাম জানে, এখনও আমার নাম জানে। আমার আম্মা গেলে আমার আম্মু তো অলওয়েজ নিকাব পরে থাকে, আমার আম্মু গেলে চোখ দেখে বুঝে এটা ইমুর আম্মু। আমার আব্বুরে দূর থেকে দেখলেই জিজ্ঞেস করে ইমু কেমন আছে। এই ব্যাপারটা হচ্ছে এটাই যে এখনও মানে ওনাদের সাথে একটা ভালো বিয়ে, আমি এখনও গাড়িতে থাকলে ওনাদেরকে দেখে সালাম দিয়ে নেমে যাই। এই ব্যাপারটা সবারই করা উচিত। বর্তমানে এখন সময় আমরা তোমাদের জেনারেশন থেকে একটু রেসপেক্ট কম করে, আমি বলতেছি না আমাদের ক্ষেত্রে না, যেমন তোমার শিক্ষকদের ক্ষেত্রে এই রেসপেক্টটা একটু অনেক কমে গেছে। এই জিনিসটা তুমি বিশ্বাসই করতে পারবে না, তারা যখন দেখবে যে হ্যাঁ আমার একটি স্টুডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার, সে এসে আমার সাথে ভালো বিহেভ করতেছে, আমার সাথে কত সুন্দরভাবে কথা বলতেছে, তখন উনি খুশি হয়ে যাবে। আর দোয়া কখনো, আমাদের অনেকে বলে না ভাই দোয়া করিয়েন দোয়া করিয়েন, ভাই দোয়া কখনো করে হয় না, দোয়া মন থেকে আসে। তোমার বাবা কখনো এই দেখবা মা বাবার যে দোয়া করে, মা বাবার দোয়াগুলো মা বাবা কখনো কাউকে সরাসরি বদদোয়া দেয় না। তুমি যখন একেবারে মাত্রাতিরিক্ত খারাপ করবা, তখনও তোমার মা বাবার মুখ দিয়ে কখনো খারাপ কথা বের হবে না তোমার নামে, বাট মন থেকে একটা জিনিস তো আল্লাহর কাছে চলেই যায়। সো দোয়া জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, দোয়া জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে এটা মন থেকে আসে, মন থেকে আসে। আর মন থেকে আসার জন্য হচ্ছে তোমাকে সবার সাথে ভালো বিহেভ করতে হয়। ইভেন আমার যে তোমার অনেকে আছে না আমাদের ভালো দেখতে পারে না, হ্যাঁ, ইভেন যারা আমি জানি যে উনি আমার ভালো চায় না বা আমার ভালো সহ্য করতে পারে না, আমি তার সাথে হাসি মুখে কথা বলি, তাকেও দেখলে সালাম দিই। ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং। সো লাইফে আশা করব, মানে কিছুই কথা বললাম যে আসলে এমন না যে আমারও তো জীবন খুব বেশি হয় নাই, তোমাদের থেকে হয়তো আমি ধরো মোরলেস 7-8 বছর বা 6 বছরে বড় হব, কিন্তু জীবনে অনেক কিছু শিখা বাকি। বাট এবার যা শিখলাম এই জিনিসগুলা, যে তুমি দেখবে আমারে কখনো তোমরা অনলাইন ক্লাসে ঘোমটা মুখে দেখছো কিনা আমি জানি না, আমি জাস্ট জানি হচ্ছে যেটা করব সেটা আমাকে হাসি মুখে করতে হবে, আমাকে ফুল এনার্জি নিয়ে করতে হবে। তখন দেখা যায় আসলে আলহামদুলিল্লাহ পারি যে না তেমন না। যেমন গতদিন তোমাদের নিয়ে বলো ওইটার ক্লাস দিয়ে 3 ঘন্টা ক্লাস নিছি, 3 ঘন্টা ক্লাস নেওয়ার পরে দেখবো আমি শেষে হাসি দিয়ে তোমাদেরকে বিদায় দিছি। তো ব্যাপারটা হচ্ছে এমন, যেটা করবো আমরা হাসি মাখামুখি করবো, দেখো সব পারবা। সো সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আমরা সামনে আরেকটা অধ্যায় শুরু করবো। সো এতটুকু পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।